আচ্ছা এখান থেকে না অ্যাডমিট অল যদি করতে আচ্ছা সবাই দেখতে পাচ্ছ তো, সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স নিয়ে একটু পড়েছো অলরেডি? এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স নিয়ে কারোর কি পড়া হয়েছে একটু জানো? এক্সপোর্ট স্যার প্রিপেয়ারনেস গুগল করেছিলাম এমনি। আচ্ছা একটু বলো কি জিনিসটা? মানে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স হচ্ছে ভারতের রপ্তানিকে আরো শক্তিশালী করার জন্য নীতি আয়োগ দ্বারা একটা আর কি প্রকল্প এরকম বলা যেতে পারে, যাতে রপ্তানির দিকটা আরো মজবুত হয়। আচ্ছা হ্যাঁ একদমই ঠিকই বলেছো যে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স হচ্ছে এক প্রকার ইন্ডেক্স যেটা ভারতের সিস্টেম মানে নীতি আয়োগ থেকে তৈরি করা হয়েছে। তো সেই সিস্টেমের হ্যাঁ, মাধ্যমে রপ্তানির পরিমাণটাকে মাপা হয় এটার দ্বারা। হ্যাঁ যে রপ্তানি আগের থেকে কতটা বেড়েছে নাকি আগের থেকে কতটা কমেছে, সেই এক্সপোর্ট প্রিপেয়ারনেস বা এক্সপোর্টের জন্য ভারত কতটা প্রিপেয়ার সেটা বোঝার জন্য এই ইন্ডেক্সটা ইউজ করা হয়। তো আমাদের এখানে কোশ্চেন দিয়েছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স ইন স্ট্রেংথেনিং ইন্ডিয়াস এক্সপোর্ট ইকোসিস্টেম, ঠিক আছে? আর তারপরে বলেছে এক্সামিন চ্যালেঞ্জেস এন্ড মেজার, ঠিক আছে? তাহলে এখান থেকে কোশ্চেনটা কি জানতে চাইছে আর কোন কোন কিওয়ার্ড গুলোর উপরে ভিত্তি করে আমাদেরকে লিখতে হবে একটু বলো দেখি এই টপিকটা দেখে, মানে এই কোশ্চেনটা দেখে। সিগনিফিক্যান্স মানে বর্ণনা করতে হবে। হ্যাঁ আর একটা ইপিআই পুরোটা ইটসেলফ একটা। হ্যাঁ ওই টপিকটার উপর। আর চ্যালেঞ্জেস ওটা লিখতে হবে। আচ্ছা আরেকটা হচ্ছে স্ট্রেংথেনিং ইন্ডিয়াস এক্সপোর্ট সিস্টেম, ঠিক আছে? এটা একটা রয়েছে, তো আমাদেরকে এক্সপোর্ট হ্যাঁ সিস্টেমের উপরে ফোকাস করতে হবে আর তার সঙ্গে চ্যালেঞ্জেস একটা পয়েন্ট রয়েছে এবং তার সঙ্গে মেজার একটা পয়েন্ট রয়েছে। আচ্ছা বাদ বাকি যারা রয়েছে আশালিপি আত্রি সবাই বুঝতে পারছো? একজনকে নতুন দেখছি বনশ্রী, বুঝতে পারছো? বনশ্রী নতুন তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা এখন আচ্ছা মিসলেনিয়াস পরীক্ষা সবাই এখানে দিচ্ছ, বনশ্রী থেকে শুরু করে আত্রি আশালিপি সবাই দিচ্ছ আই থিংক, বাকিরা তো দিচ্ছে পুরনো আছে। ওকে আমরা এখন মিসলেনিয়াস এর ডেসক্রিপটিভ পেপার অনেকদিন ধরে শুরু করেছি, তো কি করে এখানে অ্যানসার রাইটিং করতে হয় সেগুলোকে নিয়ে আলোচনা করছি। তো আজকে আমাদের একটা কোশ্চেন ছিল যে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স ইন স্ট্রেংথেনিং ইন্ডিয়াস এক্সপোর্ট ইকোসিস্টেম। তো এখানে আমাদেরকে কোশ্চেনের মাধ্যমে এটা জানার চেষ্টা করছে যে আমরা যদি লক্ষ্য করি যে সিগনিফিকেন্স আলোচনা করতে হবে, মানে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স ভারতের এক্সপোর্ট ইকোসিস্টেমকে আরো বৃদ্ধি করতে কতটা সিগনিফিকেন্ট সেটা আমাদের কাছে আলোচনা করতে হবে এবং তার সঙ্গে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স কি কি চ্যালেঞ্জেস ফেস করে সেটা এবং তার মেজার কি কি আছে সেটা, ঠিক আছে? এই কয়েকটা জিনিসের উপরে আমাদেরকে বেস করে লিখতে হবে
এবং সেই লেখাটা যতটা বেটার হবে ততটা আমাদের করতে হবে। আচ্ছা, এবার আমি তার মানে সবার ফার্স্টে সিগনিফিকেন্স নিয়ে আলোচনা করব নাকি? সবার ফার্স্টে হ্যাঁ সিগনিফিকেন্সটা স্যার। নিয়ে আলোচনা করি। একটু আমি সবাইকে টাইম দিচ্ছি। আমরা ব্যাচে এটাই করি যে প্রত্যেক দিনই মানে সবাই একটা করে দুটো করে পয়েন্ট বলে যার যেটা পারে। তো সেই হিসাবে একটু ভালো প্রত্যেকে 1 থেকে 2 মিনিট যে সিগনিফিকেন্স কি কি হতে পারে ইন্ডিয়ার এক্সপোর্ট সেক্টরকে বুম করতে বা আরো রোবাস্ট করতে, সেখানে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স কিভাবে কাজ করতে পারে প্রত্যেকে একটু ভাবো। যারা যারা নতুন আছো বা পুরনো আছো, আমি তোমাদেরকে প্রত্যেককে 1 থেকে 2 মিনিট টাইম দেবো। আফটার দ্যাট আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার নেবো এবং আমিও অ্যান্সারটা দেবো। ঠিক আছে? একটু সবাই ভাবো। আচ্ছা, তুমিও ভাবো। ঠিক আছে? তুমি নতুন আছো, তুমিও ভাবো জিনিসটা আলোচনা করছি। ঠিক আছে? আস্তে আস্তে তোমারও ব্যাপারটা ফিল হবে। তুমি এখনো অনেক মানে সিস্টেম অনেক ছোট, মানে বয়স কম, কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলোর সঙ্গে ফেস করতে করতে এসে যাবে, প্রবলেম হবে না। আচ্ছা, কারো কিছু মাথায় এসছে? আমি আগের দিন পড়তে বলেছিলাম ব্যাপারটা, আত্রেই একটু পড়েছে, আত্রেই না, আহ, অনুমিতা একটু পড়েছে। বাকিরা যদি পড়ে থাকো তো সেখান থেকে আইডিয়া পাবে। এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স কি? ভারতের একটা বডির দ্বারা তৈরি একটা ইন্ডেক্স, যার মাধ্যমে আমরা কি করছি, এক্সপোর্টটাকে আরো কতটা বৃদ্ধি করা যায়, সেটার দিকে টার্গেট করছি। এবার সেটার দিকে যদি টার্গেট করি, তাহলে সিগনিফিকেন্সে আমরা একটা পয়েন্ট বলতে পারি, যেটা কোঅপারেটিভ ফেডারালিজমকে প্রমোট করবে। হ্যাঁ কি না? এটা প্রমোট করবে হ্যাঁ স্যার। কোঅপারেটিভ ফেডারালিজমকে। আচ্ছা, কোঅপারেটিভ ফেডারালিজম কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। ফেডারালিজম কি জিনিস সবার কাছে জানা আছে? ফেডারালিজম কি জিনিস সবার কাছে জানা আছে? ফেডারালিজম হচ্ছে, এক কথা আমরা যদি বাংলায় বলি, সম্পর্ক। ঠিক আছে? কেন্দ্র রাজ্য সম্পর্ক, এটাকে আমরা ফেডারালিজম বলি। এবার মনে করো ভারতে, আমি যদি বাংলার কথা বলি, এখান থেকে আমি বলি কোঅপারেটিভ টার্মটাই আমি ফোকাস করছি। ঠিক আছে? এই কোঅপারেটিভ মানে কয়েকটা বডির মধ্যে কোঅপারেশন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কোঅপারেটিভ টার্মসটা কয়েকটা বডির মধ্যে কোঅপারেশন। এবার কয়েকটা বডি বলতে কি, আমাদের এখানে কতগুলো স্টেট, আমাদের ভারতে 28টা স্টেট রয়েছে। তো আমি যদি বলি বেঙ্গলের কথা, বেঙ্গলে কোনটা বেটার? বেঙ্গলে আমরা যদি বলি বেঙ্গলে চা বেটার, বেঙ্গলে হচ্ছে টি বেটার। এবার আমি যদি আবার সেম ভাবে অন্ধ্রপ্রদেশে যাই, তাহলে সেখানে আমি কি বেটার পাবো? অন্ধ্রপ্রদেশে গেলে আমি হয়তো সেখানে ডিম বেটার পাবো, সেখানে মাছ বেটার পাবো, তো আমি ফিশ লিখলাম। ঠিক আছে? তো আমি ফিশ লিখলাম। এবার আলটিমেটলি ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়েছি, তখন আমরা কি দেখেছি, কোনো আমার বন্ধু যদি ফিজিক্সে ভালো নাম্বার পায় বা কোনো সাবজেক্টে ভালো নাম্বার পায়, তাহলে আমারও মনে হয় যে আমি কি করে সেটা অ্যাচিভ করব। তো এটা কিন্তু এই এক্সপোর্ট প্রিপেয়ারনেসে যদি কোনো একটা স্টেট ভালো পারফর্ম করে, তার মানে বাইরের সমস্ত এফডিআই সেই দেশের কাছেই সেই রাজ্যের কাছেই যাবে। যদিও অন্য একটা রাজ্য ভালো পারফর্ম করে, সে ফর এক্সাম্পল if UP is performing well in cooperative federalism export preparedness index, then maximum FDI কোথায় যাবে? ইউপি তে যাবে, বর্তমানে অন্ধ্রপ্রদেশে যাচ্ছে। এবার সেটা দেখে ওয়েস্ট বেঙ্গলের তো একটা নিজের মনে হবে যে আমি কোথায় পিছিয়ে আছি। তখন সে কি করবে, সে তার যে প্রোডাক্ট গুলো আছে, মনে করে আমি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, টি ছাড়াও তার অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলোকে সে বুম করার বা সেটাকে বেস্ট করার চেষ্টা করবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। মানে কেন্দ্র আর হ্যাঁ রাজ্যের স্যার। মধ্যে একটা রপ্তানির প্রমোট হবে। হ্যাঁ, কেন্দ্র আর রাজ্য না, এটা হচ্ছে মানে একটা দেশের ভিতরে যে বিভিন্ন রাজ্য, সেই রাজ্যের মধ্যে কোঅপারেশন বা কম্পিটিশন, তো সেটাকে বলছে কোঅপারেটিভ। আমরা তো এখানে কম্পিটিশন বলতে পারি না, কারণ আমরা যদি রাজ্যের মধ্যে কম্পিটিশন বলি, তার মানে সেটা কি, কোন জিনিসকে সিগনিফাই করছে? এটা একটা নেগেটিভ থটকে সিগনিফাই করছে। কিন্তু সেই জিনিসটাকে আমরা একটা পজিটিভ ওয়েতে কোঅপারেটিভ টার্মটা দিয়ে মানে রিপ্রেজেন্ট করলাম। ওকে, বোঝা গেছে? অনলাইন বোঝা গেছে? হ্যাঁ স্যার।
ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট একটা পয়েন্ট আমি লিখছি। নেক্সট পয়েন্টটা হচ্ছে আইডেন্টিফাইজ রিজিওনাল স্ট্রেংথ এন্ড গ্যাপস। ঠিক আছে, আজকের টপিকটা কিন্তু কোন সাবজেক্ট থেকে আমরা ইকোনমি থেকে কমপ্লিট করছি। ঠিক আছে, আইডেন্টিফাইজ রিজিওনাল স্ট্রেংথ এন্ড গ্যাপস। আচ্ছা, এই যে এখানে বলেছে আইডেন্টিফাই রিজিওনাল স্ট্রেংথ এন্ড গ্যাপস, এখানে আমাদের দুটো টার্ম আছে, একটা রিজিওনাল স্ট্রেংথ আর হচ্ছে তার গ্যাপস। এবার এই রিজিওনাল স্ট্রেংথ বলতে কি বোঝানো হচ্ছে তোমরা একটু বলতে পারবে? কারোর যদি কোনো আইডিয়া থাকে একটু বলো, শেয়ার করো অন্য দিনের মতো। স্যার রিজিয়ন বেসিসে মানে কোনো প্রোডাক্ট যদি বেশি উৎপন্ন হয় তাহলে সেটা হতে পারে। আচ্ছা, একদম ঠিক কথা, যে কোনো একটা ছোট রিজিয়নের রেসপেক্টে আমি যদি সে ফর एग्जांपल বলি রিজিয়নাল স্ট্রেংথ কে বললে, এটা অনুমিতা বললে নাকি অন্য কেউ বললে? স্যার আশালিপি। আশালিপি বললে। আচ্ছা দেখো, তার মানে কি বলতে চাইলো, মনে করো আমি আসানসোল, আসানসোলে কোনটা বেটার? আসানসোলে যদি আমি যাই সেখানে সাধারণত আমি কি দেখবো, যত লৌহ ইস্পাত শিল্পের জিনিসগুলো আসানসোলে দেখা যাচ্ছে, জামশেদপুরে কি দেখা যাচ্ছে, লৌহ ইস্পাত শিল্পের জিনিসগুলো দেখা যাচ্ছে। কিন্তু আবার যদি আমি আমাদের কলকাতা এর সঙ্গে তুলনা করি সেক্টর 5, সেখানে কি দেখা যাচ্ছে, আইটি ইন্ডাস্ট্রি। তাহলে এই যে রিজিওনাল বেস গুলোতে ছোট ছোট রিজিয়নে যে যেখানে বেটার সে সেখানে বেটার পারফর্ম করছে, এবং সেই জিনিসটা তো আলটিমেটলি মনে করো, যদি আমি বলি, স্লাইড চেঞ্জ করছি, যদি আমি বলি আয়রন ভারতে বেশি তৈরি হচ্ছে, তো আয়রন তৈরি হওয়া মানে কি আলটিমেটলি জিডিপি তে এটা কন্ট্রিবিউশন করছে কিনা? অ্যানসার হচ্ছে হ্যাঁ, করছে। আবার যদি আমি বলি সার্ভিস সেক্টর, মনে করো আইটি ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রিতে যদি আমাদের বেশি পরিমাণে কন্ট্রিবিউশন হয় বা বেশি পরিমাণে টাকা উৎপন্ন হয়, সেটাও তো জিডিপি তে কন্ট্রিবিউশন করছে। তাহলে নিজেদের মধ্যে এই সেক্টরগুলো মানে কম্পিট করছে নিজেদের মধ্যে, সেটাও একটা আলটিমেটলি রিজিওনাল স্ট্রেংথ এবং তার যে গ্যাপস গুলো আছে সেগুলোকে ফিলফিল করছে। গ্যাপস কিভাবে ফিলফিল করছে? মনে করো আজকে আমি যদি বলি একটা আইটি ইন্ডাস্ট্রিতে সার্ভিস সেক্টরে যে পরিমাণে টেকনোলজি ইমপ্রুভ বা মানে কত ভালো টেকনোলজি ইউজ করা হয়, সেটা যদি আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বা সেকেন্ডারি সেক্টরে ইউজ করি, তাহলে অবভিয়াসলি সেকেন্ডারি সেক্টরের কাজ আরো ফাস্ট হবে কিনা? বোঝা গেল কি বললাম? আচ্ছা হ্যাঁ, বলছি। মনে করো আমি বলছি যে আমাদের সার্ভিস সেক্টরে কি আছে, সার্ভিস সেক্টর বলতে আমাদের ইকোনমিতে তিনটে সেক্টর আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে টারশিয়ারি। এবার আলটিমেটলি এই যে প্রাইমারি সেক্টর মানে কি, এর एग्जांपल হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার এটা প্রথম থেকে না বললে হবে না, হয়তো অনেকে ভাবছো এটা কেন বলছি, এটা একটু যে বুঝতে পারছে না বা যারা বুঝতে পারছে না তাদের জন্য। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এর মানে এর एग्जांपल এগুলো। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, আর টারশিয়ারি एग्जांपल হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস বলতে एग्जांपल হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি, তারপর ট্যুরিজম। ঠিক আছে, এগুলো হচ্ছে সব সার্ভিস। এবার আমি যদি আইটি ইন্ডাস্ট্রিতে দেখি সবথেকে ভালো কি দেখবো, এদের ওয়েব পেজ তৈরি খুব বেটার হয়, হ্যাঁ কি না? এরা অ্যাপ্লিকেশন বা ওয়েব পেজ যত মানে অ্যাপ্লিকেশন বলো বা ওয়েব পেজ বলো, সেগুলো তো আলটিমেটলি এগুলো খুব ভালো করে আইটি ইন্ডাস্ট্রি। বুঝতে পারলে? এবার এই সিস্টেমটাকে আমি যদি সেকেন্ডারি সেক্টরে ইম্পোর্ট করি, মানে এই অ্যাপ্লিকেশন আর ওয়েব বেস সিস্টেমটাকে যদি আমি ম্যানুফ্যাকচারিং বা সেকেন্ডারি সেক্টরে ইম্পোর্ট করি, তাহলে কি হবে, এই সেক্টরের মানুষগুলো আলটিমেটলি কোথায় কাজ করতো? কোন কলকারখানায় কাজ করতো। ম্যানুফ্যাকচারিং মানেই তো কলকারখানা। এবার সেই কলকারখানার মানুষগুলো এতদিন পর্যন্ত তাদের কোনো ডেটাবেস ছিল না, তাহলে এখানে যে ডেটাবেসটা ক্লিয়ার ছিল না, সেই ডেটাবেসটা এই সেক্টরটার মাধ্যমে সেই সমস্যাটা ফিল হলো, এইটাকে বলছে গ্যাপ ফিল হওয়া। বুঝতে পেরেছো তুমি? এখান থেকে ওরা সেকেন্ডারিতে না, এরা সেকেন্ডারিতে যাচ্ছে না। মনে করো এদের কাছে এই অ্যাপ্লিকেশন ওয়েব বেসড এর কাজে এটা খুব ভালো। এবার এই কাজটা যদি আমি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন ওয়েব বেস তৈরি করি, তাহলে যে সমস্ত কর্মচারী কাজ করছে তারা কখন এলো, কখন গেল, কখন টিফিনে গেল, কখন সিস্টেম থেকে বের হলো, সব আমি ক্যালকুলেট করতে পারবো।
সেই সিস্টেমটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি তাহলে আরো সেক্টরটা মুভ করবে এবং এর যখন কোয়ালিটি বাড়বে তার মানে কি এক্সপোর্ট বাড়বে, সেটাই বলছি। বোঝা গেছে অনলাইন? ওটা তো এক হ্যাঁ স্যার। হ্যাঁ ওই যে ঢোকার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢোকাবো ওইগুলো ইমপ্লিমেন্ট করলেই বেশি প্রফিশিয়েন্ট হবে না ওই। হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলছি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢোকা বললে এটা কি, এটা তো আলটিমেটলি টেকনোলজি ইউজ করছো। হ্যাঁ ওই আর কি। সেটাই তুমি যেটা বলছো একদম ঠিক বলছো, যে ফিঙ্গারপ্রিন্টটা তুমি ইউজ করছো, এই ফিঙ্গারপ্রিন্টটা এর পেছনে ব্যাকএন্ডে টেকনোলজি রয়েছে। এই টেকনোলজিটা তো আলটিমেটলি আমি সেটাই বলছি যে সার্ভিস সেক্টরের যে টেকনোলজি রয়েছে সেই জিনিসটাকে যদি আমরা ম্যানুফ্যাকচারিং এ বা প্রাইমারি সেক্টরে ইম্পোর্ট করি তাহলে যে গ্যাপটা রয়েছে দুটো সেক্টরের মাঝে সেটা ফুলফিল হবে। বুঝতে পারলে? এই হ্যাঁ আমার আরেকটা জিনিস মনে হলো যে যদি ওই রাস্তাটাকে যদি ঠিক করা যায় তাহলে যারা যে জিনিসপত্র যেখানেতে বেশি ভালো পাওয়া যায় সেই জিনিসগুলো সহজে অন্য জায়গায় পৌঁছে দিতে পারবে। বা কোনো একটা জায়গায় ধরুন কোনো একটা উৎপাদনের জায়গা আছে কিন্তু সেখানে মানে লেবার নেই, তো লেবাররা সেখানে গিয়ে ভাড়ার লেবাররা গিয়ে সেখানে কাজ করতে পারবে। হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো যে যদি আমরা এক্সপোর্ট সেক্টরটাকে আরো বুস্ট করতে চাই তাহলে লজিস্টিক্স এর প্রতি যদি আমরা নজর দিই তাহলে আলটিমেটলি কি হবে, তাহলে আলটিমেটলি লজিস্টিক্স এর উপর দিয়ে, লজিস্টিক্স বলতে বোঝানো হয় রাস্তাঘাট, ঠিক আছে, এই লজিস্টিক্স এর উপর দিয়ে গাড়ি ঘোড়াগুলো চলবে এবং আলটিমেটলি সেটা সব সেক্টরকে বুম করবে, মানে প্রাইমারি সেক্টরকেও বুম করবে। যত চাষাবাদের গাড়িগুলো যাবে সেগুলো তো এই রাস্তার বা লজিস্টিক্স এর উপর দিয়ে যাবে এবং লজিস্টিক্স তৈরি করতে আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টর দুটোই কাজ করবে। ঠিকই বলেছো শোনো, একদম। আচ্ছা বোঝা গেল তাহলে এই পয়েন্টটা আমরা যে দুটো পয়েন্ট বললাম, একটা রিজিওনাল স্ট্রেংথ গ্যাপস আর একটা কোঅপারেটিভ ফেডারালিজম। একটু কঠিন লাগছে নাকি? আচ্ছা অনুমিতা বোঝা গেছে, আশালিপি, আত্রি, বনশ্রী, বিদুষী, জয়দীপ বলো একটু। জয়দীপ তো একটু শান্ত হয়ে রয়েছে। সো বাইরের দেশের সঙ্গে ট্যারিফটা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে মানে কোশ্চেনটা আমি একবার যাই তাহলে বুঝতে পারবে। বলেছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স ইন স্ট্রেনথেনিং ইন্ডিয়াস এক্সপোর্ট ইকোসিস্টেম। এবার এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স ইন্ডিয়ার স্ট্রেংথ ইকোসিস্টেমকে কি করে বাড়াবে সেটা জানতে চেয়েছে। কিন্তু তুমি যদি ট্যারিফ বলো, ট্যারিফ ইজ নট কন্ট্রোলড বাই দ্য ইন্ডিয়া, ট্যারিফ ইজ কন্ট্রোলড বাই দ্য আদার কান্ট্রি, তাই না সৌমিক? হ্যাঁ, কিন্তু তাহলে যদি আপনার মানে ট্যারিফটা যদি অন্য দেশে কম থাকে তাহলে আমরা জিনিসপত্র যদি মানে এখানে থেকে সহজে সস্তায় পাঠাতে পারি তাহলে আমাদের এখানেতে মানে এক্সপোর্ট বেশি হলে তাহলে সেই সেক্টরের উপরে বেশি পরিমাণে জোর দিতে পারবো হিসেব মতো। তুমি বলছো এমন কোন সেক্টর যেখানে ট্যারিফ কম আছে সেই সেক্টরে যদি আমরা বুস্ট করি বা প্রোডাকশন বাড়াই তাহলে আমাদের কোয়ালিটি মানে ইয়ে বাড়বে, জিডিপি বাড়বে, তাই তো? হ্যাঁ 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 এটা একটা পয়েন্ট, এটা আমরা আলোচনা করব, আগেই বলে দিয়েছো। ঠিক আছে, ঠিক 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 ভালো পয়েন্ট বলেছো। আচ্ছা এই দুটো পয়েন্ট ক্লিয়ার। এবার আমরা বলবো পলিসি গাইডেন্স, ঠিক আছে? তো আমি পয়েন্টটা লিখছি পলিসি গাইডেন্স, একটু তোমরা একটু ভাবার চেষ্টা করো পলিসি গাইডেন্সের ভিতরে কি লেখা যায় বা কি বলা যায়। আমরা এগুলো যেগুলো লিখছি সেগুলো ইন্ডিয়ার এক্সপোর্টকে স্ট্রেংথ করার জন্য কি কি করা যায় সেগুলো লিখছি, এবং যেগুলো ইন্ডিয়ার এই যে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স যেখানে হেল্প করতে পারে সেগুলো লিখছি, ঠিক আছে? তো পলিসি গাইডেন্সের মধ্যে কি লেখা আছে? এখানে স্যার বিভিন্ন নিয়ম কানুন লেখা থাকবে যে এক্সপোর্টকে আরো কিভাবে বুস্ট আপ করা যেতে পারে, কি কি পদক্ষেপ অবলম্বন করে। আচ্ছা একদম, মানে তুমি বলতে চাইলে যে মনে করো আজকে ইউএসএ বলা ভুল, ইউপি মানে উত্তরপ্রদেশে কোনো একটা প্রজেক্টে কাজ চলছে, সেই প্রজেক্টটা বা সেই পলিসি গাইডেন্সটা যদি খুব বেটার পারফর্ম করে তাহলে সেই পলিসি গাইডেন্সটা যদি বেঙ্গল অ্যাডাপ্ট করে তাহলে বেঙ্গলেও সেটা কাজ করার সম্ভাবনা অনেক বাড়বে। তার মানে আলটিমেটলি আমাদের রেড ট্যাপিজমের বা আমাদের যে মানে আলটিমেট কি বলবো জুডিশিয়ারি না, আমাদের ডেমোক্রেসির যে প্রবলেম গুলো রয়েছে যেগুলোকে আমরা এতদিন ধরে বলার চেষ্টা করছি যে মানুষ কাজ পাচ্ছে না, মানুষ নরমাল মানে তাদের যে লাইফ লিভ করতে পারছে না, ঠিক আছে, সেই সমস্যাগুলো কিন্তু মিটবে এবং সেগুলো মেটার জন্য আলটিমেটলি পলিসিকে ইমপ্লিমেন্ট করা এবং পলিসিকে সঠিকভাবে গাইড করা যে কোনো একটা জায়গায় চলছে সেটাকে আমরা ইউজ করতে পারবো। একদম ঠিক পয়েন্ট, ঠিক আছে? আরেকটা এবার বলছি, সেখানে পয়েন্টার নাম আমি এক সেকেন্ড বলে দিই, এখানে অ্যাকচুয়াল নাম দিতে হবে সেই জন্য এক্সপোর্ট ডাইভারসিফিকেশন। আচ্ছা
এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলে একটা পয়েন্ট আমি বলছি। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের ভেতরে আমরা কি কি বলতে পারি একটু বলো। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এর মধ্যে আমরা কি বলতে পারি? মানে আগের এক্সপোর্টকে বাড়াতে হবে অনেক। অন্যান্য স্যার ওই এগ্রিমেন্ট করতে হবে, কারণ ভারত ওই আফ্রিকা, আমেরিকা আর হচ্ছে ইউরোপ ছাড়া খুব একটা বেশি জায়গাতে এক্সপোর্ট করে না ওই সেইগুলো। আচ্ছা, তার মানে তুমি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা হচ্ছে এর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ওকে, আরেকটা আমি জিনিস যেটা বলছি এটাকে মেনশন করবে, যেটা হচ্ছে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। একটা পিএম মোদির একটা প্রকল্প ছিল, মনে আছে সবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই হ্যাঁ, এবার এই যেমন ওএফটি এর কথা বললো সৌমিক, দ্যাট ইজ এফটি ইজ কমপ্লিটলি রিলেটেড টু দা ফরেন কান্ট্রি। এফটিএ কি, তুমি একটা দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছো, মানে ট্রেড যাতে বিনা শুল্কে হয়, তাহলে ট্রেড যখন বিনা শুল্কে হবে আলটিমেটলি তোমার এক্সপোর্ট বেড়ে যাবে। কিন্তু তার সঙ্গে তুমি যদি একটা ডিস্ট্রিক্টে টার্গেট করো যে এই ডিস্ট্রিক্টের এটা বেটার, তাহলে সেই প্রোডাক্টটাকে যদি আরো বেটার ভাবে কাজ করানো যায়, সেখানে যদি আরো বেটার স্কিল ইউজ করা যায় এবং সেটাকে যদি আরো বেটার ভাবে মার্কেটিং করা যায়, তাহলে সেটা প্রমোশন হবে কিনা? হ্যাঁ সেটা স্যার। প্রমোশন অবভিয়াসলি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো আমরা যে লেখাগুলো লিখছি, আমরা লেখাগুলোতে কিন্তু মানে অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট থেকে শুরু করে একদম আপ টু কি বলবো বটম থেকে শুরু করে আপ, বা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ফরেন রিলেশন, সব জায়গায় আমরা জিনিসগুলো লিখছি। তো এখানে আমি লিখলাম ওয়ান নেশন ওয়ান প্রোডাক্ট, ওএনওপি, ঠিক আছে? এগুলো কিন্তু ভারতের সিগনিফিক্যান্স রয়েছে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইনডেক্সে। তো এর স্যার হ্যাঁ বলো। আর একটা জিনিস হচ্ছে ওই আমাদের অনেক প্রোডাক্ট হচ্ছে বাইরের দেশে যায় এবং সেইগুলো সেখানেতে ওই কোয়ালিটি চেকেতে মার খেয়ে যায়। তো সেই ওদের যে কোয়ালিটি চেকের যেগুলো আছে এইগুলোর উপরেতে যাতে ভালো করে ধ্যান দেয়, আমাদের এখানে যারা প্রডিউস করছে তারা সেটা দেখতে হবে। ওই খুব ভালো পয়েন্ট বলেছো যে কোয়ালিটি চেকিং এখানে একটা বড় ম্যাটার করছে। কোয়ালিটি চেকিং, ঠিক আছে, এটা একটা খুব সুন্দর পয়েন্ট। কোয়ালিটি চেক, আমি শুধু কোয়ালিটি লিখলাম। কোয়ালিটি চেকিং মানে কি, আমি যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা আলটিমেটলি কম্পিট করবে কোন কাজ সঙ্গে, বিদেশের সঙ্গে। তো তার কোয়ালিটির থেকে আমার কোয়ালিটি বেটার বা সমতুল্য, এটা হওয়া দরকার, ঠিক আছে? তো এটাকে আমরা ওভারঅল সিগনিফিকেন্স বললাম। এই সিগনিফিকেন্স হচ্ছে আমাদের এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইনডেক্স ভারতের এক্সপোর্টকে বুম করতে যে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা করতে পারে বলে আমাদের মনে হয়, আমরা সেগুলোকে আলোচনা করেছি। ফার্স্ট বলেছি কোঅপারেটিভ ফেডারেলিজম, মানে রাজ্যগুলোর মধ্যে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং তার সঙ্গে এক্সপোর্ট বাড়বে, এবং যে জায়গা যেটা ভালো রিজিওনাল স্ট্রেংথ এবং গ্যাপস রয়েছে সেটাকে নির্ভর করে সেটাকে আরো রিইউজ করতে হবে। এবং পলিসি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যত পলিসি যদি কোনো জায়গায় বেটার পারফর্ম হয় সেটাকে আমরা ইউজ করতে পারি, এবং তার সঙ্গে এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই করতে পারি, এবং তার সঙ্গে কোয়ালিটি চেক করতে পারি। প্রত্যেকটা পয়েন্ট ইজি টু আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকটা পয়েন্ট একদম মনে রাখার মতো পয়েন্ট। এবং এবার আমাকে বলো তোমরা এই জিনিসগুলো বুঝলে কিনা যেটা আমি বললাম। স্যার আরেকটা পয়েন্টে তো বলা যায় যে ওভারঅল ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটা হবে, মানে কিছু কিছু রাজ্যে বা কিছু কিছু প্রোডাক্ট বেশি ভালো উৎপন্ন হয়, সেইটা যদি সমস্ত রাজ্যে বা সমস্ত জেলাগুলোতে ছড়িয়ে যায়, তাহলে স্যার সামগ্রিকভাবে সেই সমস্ত জেলাগুলোর মানুষের লাইভলিহুড বা ইকোনমিক ডেভেলপমেন্টটা বেটার হবে। না, এখানে মানুষের জীবনের জিনিসটা কিন্তু লিখতে বলেনি, এখানে বলেছে এক্সপোর্টকে কি করে বুম করবে। তো তুমি যে পয়েন্টটা বললে যে বিভিন্ন জায়গার প্রোডাক্টে যদি আমরা লিংক আপ করতে পারি, সেটাই তো এখানে বলছিলাম যে আইডেন্টিফাইজ রিজিওনাল স্ট্রেংথ এন্ড গ্যাপস। রিজিওনাল স্ট্রেংথ যেটা এখানে যেটা ভালো আছে সেটাকে আমরা টার্গেট করব, আর গ্যাপস যেটা আছে সেটাকে আমরা ফিল করব। বুঝলে জয়দীপ? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা সবাই তাহলে বুঝেছি। এবার আমরা এর চ্যালেঞ্জেস গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কারণ আমাদের এই কোশ্চেনেরই আগে মানে তার পরে দিয়েছিল চ্যালেঞ্জেসটাকে এবং তার মেজারটাকে নিতে। তো চলো আমরা চ্যালেঞ্জেসকে নিয়ে আলোচনা করি। আমি চ্যালেঞ্জেস বলে পয়েন্ট করছি, সব এটা খুব সহজ পয়েন্ট চ্যালেঞ্জেস, তো এটা সবাই বলতে পারবে আমি জানি। ওকে, আচ্ছা নতুন যারা এসছো আমি একটু জিজ্ঞাসা করছি, আশালিপি,
আর হচ্ছে বনশ্রী, আশালিপি আগের দিনও ছিল। বনশ্রী মানে একদম নতুন যেহেতু জয়েন করেছো ক্লাসের, মানে ব্যাপারগুলো বুঝতে পারছো তো? আগে একটু সেটা জানাও, একদম নতুন তো তাই তোমার জিজ্ঞাসা করছি। স্যার আমি তো একদম এই মানে কম্পিটিটিভ এক্সামে নতুন, তো মানে একটু অসুবিধা হচ্ছে আর কি, প্রথম ক্লাস করছি তো। হ্যাঁ সেটা আমি বুঝেছি। দেখো এটা আমাদের দায়িত্ব, তোমরা যারা যারা আছো তোমরা যাতে পুরো সম্পূর্ণ বুঝতে পারো, এবং এই জন্য আমরা মেনলি মানে টার্গেট রাখি যে ক্লাসে যতটা ইন ডিটেলস যাওয়া যায়। যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞাসা করবে। এই আজ তোমাকে যেমন জিজ্ঞাসা করলাম, সবসময় হয়তো আমি জিজ্ঞাসা করতে পারবো না, হয়তো ভুলে যাব, কিন্তু তোমার প্রবলেম হলে তুমি জিজ্ঞাসা করবে যে স্যার এই জায়গাটা কি বললেন। যেমন বাকিরা জিজ্ঞাসা করছে, বাকিরা যেমন ফ্রেন্ডলি হয়ে গেছে, ঠিক আছে, সেরকম ভাবে একটু জিজ্ঞাসা করবে, তাহলেই হবে। এবার আমাদেরকে বলেছে এই যে এক্সপোর্ট ভারত করতে গিয়ে কোন কোন সমস্যা ফেস করে, ঠিক আছে। চলো এগুলো নিয়ে একটু আলোচনা করি। এবার প্রত্যেকে একটা করে পয়েন্ট বলার চেষ্টা করো, এটা তো খুব সহজই একটা, প্রত্যেকে একটা করে বলার চেষ্টা করো। অনুমিতা শুরু করো, তুমি উপর থেকে দেখতে পাচ্ছ অনুমিতার নাম, তো অনুমিতা তুমি শুরু করো। কি কি প্রবলেম রয়েছে? হ্যাঁ স্যার, ভারতের টেকনোলজি একটু অন্যান্য দেশের থেকে উইক আছে, টেকনোলজি গ্যাপ। টেকনোলজি গ্যাপ, খুব সুন্দর একটা পয়েন্ট, টেকনোলজি গ্যাপ। এবং এটা একটা এতটাই সহজ পয়েন্ট যেটাকে আমরা সবাই ব্যাখ্যা করতে পারবো, যে ভারতের টেকনোলজি বিদেশে অন্যান্য জায়গার টেকনোলজির থেকে অনেকটা পিছিয়ে আছে, তো সেখানটায় আমাদেরকে কাজ করতে হবে। ঠিক, খুব সুন্দর পয়েন্ট বলেছো। আশালিপি, আচ্ছা কিছু বলছিলে অনুমিতা, বলো। ওই ঠিক আছে, বাকিরা বলুক, তারপর আবার আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আশালিপি বলো। চেষ্টা করো যে কোনো একটা পয়েন্ট ভাবো, এটা ব্রেনটাকে স্ট্রং করাতে হবে, ব্রেন স্ট্রং না করলে হবে না, ঠিক আছে, মানে পরীক্ষা হলে রিকলই হবে না। হ্যাঁ স্যার, চেষ্টা করছি। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে পরের জনের কাছে যাচ্ছি। আত্রি, আত্রি বলো। স্যার যে প্রোডাক্টস গুলো আমরা মানে আমাদের দেশে তৈরি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সে প্রোডাক্টস গুলোর মান খুব চিপ হয়, যেগুলো আমরা হয়তো এক্সপোর্ট করি, বাট যে দেশে এক্সপোর্ট করা হচ্ছে তারা সেটা মানে সেটা নিতে রাজি হয় না। কোয়ালিটি ইস্যু, ঠিক আছে, হ্যাঁ এটা জেনুইন প্রবলেম, ঠিক। আচ্ছা হ্যাঁ, এই পয়েন্টটা সবাই বুঝতে, আচ্ছা সবাই বুঝতে পেরেছো তো এই পয়েন্টটা কি বলতে চাইছে? কোয়ালিটি ইস্যু আর টেকনোলজিক্যাল গ্যাপ সবার কাছে ক্লিয়ার? নেক্সট পয়েন্ট বলো। বর্ণশ্রী, তুমি বলার চেষ্টা করো। বর্ণশ্রী না বনশ্রী, বনশ্রী তুমি বলার চেষ্টা করো। স্যার চেষ্টা করছি, ভাবছি, কিন্তু মাথায় আসছে না এখনো। ঠিক আছে, জয়দীপ। স্যার বিভিন্ন রাজ্য বেসিসে মানে ইনফ্রাস্ট্রাকচার বা স্কিল লেবারের প্রবলেম আছে, কোনো কোনো জায়গায় এক্সেস আছে, কোনো কোনো জায়গায় কম আছে। এই ব্যালেন্সটা যদি করা যায় তাহলে স্যার বেটার হবে। মানে এটা আমাদের একটা প্রবলেম যে যে আমরা আমরা যদি বলি আনস্কিল লেবার লিখতে পারি। না, আনস্কিল লেবার এটা আবার বলা যায় না, কারণ আনস্কিল লেবার যে সবাই তা না। ভারতের আনস্কিল লেবার যদি হয় তাহলে ভারতের থেকে সুন্দর পিচাই সত্যনাথ এলার মতো ব্যক্তি জন্ম নিল কি করে? আনস্কিল লেবার ব্যাপারটা তা না। ভারতে একটা যেটা জয়দীপ বলেছে এটা অ্যাকচুয়াল জেনুইন প্রবলেম, ভারত নিয়ে বলছি তো। তো এটা হচ্ছে ইমব্যালেন্স অফ স্কিল লেবার, ঠিক আছে। স্কিল লেবার সব জায়গায় কিন্তু সমান নেই, তো সেটা আমাদেরকে লিখতে হবে। আনস্কিল প্রপারটা বলতে পারি না, কারণ হ্যাঁ স্যার, সেমি স্কিলড আমরা বলতে পারি, নন স্কিল, ঠিক আছে। তো এটাকে ওই আমি কি বলেছিলাম পজিটিভ ভাবে লিখতে হবে, ইমব্যালেন্স লিখে দিলাম। স্যার ইনফ্রাস্ট্রাকচারও তো হবে, মানে স্কিল লেবার এন্ড ইনফ্রাস্ট্রাকচার দুটোই তো স্যার, সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচারও তো স্যার সমান নয় ইকোনমিক্যাল। টেকনোলজির মধ্যে অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা একটু ঢোকাবো। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর তারপরে পয়েন্ট সৌনিক বলো। যেগুলো আনঅর্গানাইজ সেক্টর আছে সেগুলোকে ঠিকঠাক করে অর্গানাইজ করা, আর সেটা যাতে গভর্নমেন্ট সেগুলোর উপরে বেশি পরিমাণে ফোকাস করে, ওটা একটা চ্যালেঞ্জ। না ওটা ফোকাস করা হয় না।
যেমন অনেক জিনিসপত্র যেগুলো আমাদের এখানে ভালো উৎপাদন হয় কিন্তু সেগুলো সঠিকভাবে বাইরের দেশে পৌঁছয় না, কিন্তু সেগুলো ডিমান্ড আছে। যেমন মশলা বা আপনার আরও নানা ধরনের ফল, ট্রপিক্যাল সব জিনিসপত্রগুলো। তাহলে আমরা পয়েন্টের নাম কি দিতে পারি এটা? ফোকাসিং অন আনঅর্গানাইজড সেক্টর চ্যালেঞ্জ। আচ্ছা, ফোকাসিং অন, প্রমোশন অফ লোকালাইজড প্রোডাক্ট এই হিসেবে। হ্যাঁ, আনঅর্গানাইজড না বলে লোকালাইজড প্রোডাক্ট এটা বলতে পারি, ঠিক আছে? কারণ আনঅর্গানাইজড বললে না মানে ব্যাপারটা অনেকটা মানে কি বলবো, সমস্ত সেক্টরকে টাচ করবে না। লোকালাইজড বললে বা রিজিওনাল বললে, ফোকাসড অন রিজিওনাল প্রোডাক্টস বললে একটু অনেকটা ডিপ অবধি যাবে, ঠিক আছে? আমি তাই রিজিওনাল লিখলাম। আচ্ছা, আর তারপরে পয়েন্ট সৌনিক তো হলো, সায়নিকা বলো। স্যার এক্সটার্নাল চ্যালেঞ্জ একটা হতে পারে, যেরকম জিওপলিটিক্যাল টেনশন, কারেন্সি ফ্লাকচুয়েশন, যেটা সাপ্লাই চেইন যেরকম ডিস্টার্ব করছে, সেটা একটা হতে পারে। এক্সটার্নাল ইস্যু, হ্যাঁ, এক্সটার্নাল ইস্যু। আচ্ছা, এক্সটার্নাল ইস্যু বলতে যে কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে? জিওপলিটিক্যাল চ্যালেঞ্জেস হতে পারে, কোনো জায়গায় বোম পড়ে গেল হতে পারে, কোনো ফিনান্সিয়াল এমার্জেন্সি কোন বিশ্বে হলো সেটা হতে পারে, যে কোনো কিছু। আচ্ছা, সুকন্যা। স্যার ওই কোল্ড চেইন ডেফিসিটও তো হতে পারে, মানে ধরুন যে সমস্ত জিনিসটা এক্সপোর্ট হচ্ছে তার ইনঅ্যাডিকুয়েট কিছু মানে স্টোরেজও তেমন নেই বা ওয়্যার হাউসিংও নেই, যেখানে জিনিসগুলো মানে বেশিক্ষণ স্টোর করে রাখা যাবে, সেই সব ওয়্যার হাউস বা স্টোরেজ তো নেই, যার জন্য কিছু এগ্রিকালচারাল প্রোডাক্ট বা যেগুলো স্টোরের দরকার। ইনঅ্যাডিকুয়েট স্টোরেজ, একদম ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কমপ্লিট হলো। সুমন, আমরা এখানে আলোচনা করছি যে আমাদের এক্সপোর্ট কি করে বাড়ানো যায়, তার কি কি সমস্যা রয়েছে। যদি তোমার কোনো চ্যালেঞ্জেস মনে আসে একটু বলো। স্যার আমি কি বলতে পারি? হ্যাঁ, বলো বলো, আসলে কি বলো। স্যার আমি জানি না এটা হবে কিনা, তবে অনেক সময় এটা হতে পারে যে যতটা পরিমাণ চাহিদা ইন্টারন্যাশনালি যে জায়গাগুলোতে আমরা এক্সপোর্ট করছি, সেই চাহিদাটা যদি ফুলফিল না করতে পারি, এটা মনে হচ্ছে যে যদি এটা বলা যায় যে ডিমান্ড সাপ্লাই কে প্রপার ভাবে ফুলফিল করা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা স্যার আমার মনে হচ্ছে যে মানে দাঁড়ান স্যার, আমি এটা ভেবে বলছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে। আত্রি। স্যার আর কিছু তো মনে আসছে না, আরেকটা মানে সবই হয়ে গেল। ইন্টারনাল করাপশনটা হবে না একটা? হ্যাঁ, বলো সুমন। ইন্টারনাল করাপশন, ওই মানে যে কারণে কারখানা বন্ধ হয়ে যাবে। ঠিক, মানে একটা হচ্ছে ইন্টারনাল প্রবলেম, ঠিক আছে? কারাপশন কথাটা ইউজ করবে না কখনো। কোন ডেসক্রিপটিভ লেখায় কারাপশন কথাটা যদি টপিকে না থাকে ইউজ করবে না, ইন্টারনাল প্রবলেম বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, এটা স্যার কি ওই মানে এক্সপোর্টের সমস্যাগুলো মানে বাড়াতে চাইছি আমরা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক্সপোর্ট, সেখানে প্রমোশন একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, প্রমোশন, মার্কেটিং, একটা মার্কেটিং আমাদের ঠিকঠাক নেই, তাই তো? একটু বোঝাতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ইনএফিশিয়েন্ট মার্কেটিং বলতে পারি। স্যার আরেকটা হতে পারে যে যেগুলো আমরা আমাদের দেশে আমাদের বেশি। এখানকার ক্ষুদ্র কুটির শিল্পগুলো আছে, মাদুর শিল্প বা আদার শিল্প, এগুলো লোকে জানেই না। হ্যাঁ, একদমই ঠিক, ঠিক ঠিক। বলো, কে একজন বলছিলেন? হ্যাঁ স্যার, আমি বলছি আমাদের দেশে যেগুলো এক্সপোর্ট হয় আমাদের দেশ থেকে, যদি সেই প্রোডাক্টগুলোর চাহিদা হঠাৎ ফল করে যে কোনো কারণে, সেটা আমাদের হাতে নেই, সেটা ফল করতেই পারে। আচ্ছা আচ্ছা, আরেকটা পয়েন্ট ছিল, ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা সহজ পয়েন্ট লিখিনি, সেটা হচ্ছে আমাদের এখানে লজিস্টিক্স বা রোড কানেক্টিভিটি বা রেলওয়ে কানেক্টিভিটি প্রপার মেইনটেনেন্স নেই, ঠিক আছে? এটা একটা পয়েন্ট বলতে পারো, কারণ রেলওয়ে যেহেতু রিসেন্ট কয়েকটা বড় বড় দুর্ঘটনা ঘটেছে, তাই রেলওয়ে কানেক্টিভিটি থাকলেও তার মেইনটেনেন্স বা রোড কানেক্টিভিটি থাকলেও সেটা একদম রুরাল এরিয়া অবধি রোড কানেক্টিভিটি নেই, ঠিক আছে? আরেকটা পয়েন্ট আমার যেটা মনে হয় যেটা লেখা উচিত, সেটা হচ্ছে এই যে কোনো একটা সেক্টর বা কোনো একটা এক্সপোর্ট বাড়াতে গেলে যে ন্যূনতম একটা মজুরি একটা আনঅর্গানাইজড সেক্টরে যারা কাজ করে, সৌমিক যেটা বলছিল, তাদেরকে না সেটা দেওয়া হয় না।
এবার মিনিমাম ওয়েজ। হ্যাঁ, আচ্ছা সুমন কেউ একদিন বলছিল, ঠিক আছে, তো আনঅর্গানাইজড সেক্টরে এটা একটা সবথেকে বড় সমস্যা যে কাজ তো করছে, সেও একটা প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু তার যে বেতনটা পাওয়া উচিত সে সেটা পাচ্ছে না। তো সেটাও কিন্তু না দেওয়ার ফলে আলটিমেটলি সে যে কোয়ালিটিটা দেওয়া উচিত সেটাও দিতে অনেক সময় মানে অনীহা প্রকাশ করছে। এবার স্বাভাবিকভাবে সে যদি বেশি স্যালারি পায় তাহলে তার কাজ করার ইচ্ছা যতটা হবে কম স্যালারিতে সেটা হবে না। তো এটা এমন একটা পয়েন্ট, আমি যেটা বললাম, এটা ইমোশনালি বা এথিক্যালি ভাবলে তুমি ফিল করতে পারবে, না হলে ফিল করতে পারবে না। তো যদি পারো প্রত্যেক কন্টেন্টে যদি এরকম কোনো পয়েন্ট এট দ্যাট মোমেন্ট যদি মনে পড়ে যেটা এথিক্যালি কানেক্টেড, এথিক্যালি পয়েন্ট লিখতে পারো। এথিক্যালি পয়েন্ট কিন্তু টিচারদের খুব ফিল আসে, কারণ যে খাতা দেখছে না এথিক্যাল পয়েন্টে না, তার সে ভেতর থেকে একটা ফিল করে যে হ্যাঁ এটাও একটা ইস্যু। আর এগুলো যেগুলো বললাম এগুলো তো বুকিশ ল্যাঙ্গুয়েজ, বইয়ের বাইরে। আরেকটা জিনিস হতে পারে, হ্যাঁ বলো। মানে ইন্স্যুরেন্স সাপোর্ট, মানে যাতে তার স্ট্রং বেসটা স্ট্রং হয় আর কি। রাইট রাইট, ইন্স্যুরেন্স পাওয়ার হোক বা কোনো ছোট মেটেরিয়াল হোক, যখন এই সাপোর্টটা আমি দেবো তখন লোকে ভরসা পায়। ভরসা পায়, একদম ঠিক, যেটা রাঘব চাড্ডা স্যার বলছিলেন, ঠিক আছে, একদম ঠিক। এমন কিছু পয়েন্ট আমরা লিখবো বুকিশ ল্যাঙ্গুয়েজের বাইরে গিয়ে। বুকিশ ল্যাঙ্গুয়েজ বলতে এই পয়েন্টগুলো সবাই কম বেশি জানো, আমরা সবাই জানি যে এই সমস্যা আমাদের কাছে রয়েছে। এই বুকিশ ল্যাঙ্গুয়েজের বাইরে গিয়ে আমাদের এমন কিছু পয়েন্ট ভাবতে হবে যেগুলো অন্য কেউ ভাবছে না, বা ভাবলেও তার ভাবনার সঙ্গে আমার ভাবনার আলাদা রকম হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। সেটা কি হবে, সেটা লেখার উপরে তোমার একটা ছাপ চলে যাবে, ঠিক আছে। এবার আমাদেরকে এই অবধি সবার কাছে ক্লিয়ার তো? যারা যারা দেখছো তোমার কাছে ক্লিয়ার টপিকগুলো, জিনিসগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো বলো বলো। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। কোন জায়গায় ডাউট আছে? তার আগে ফার্স্ট পয়েন্টে ছিল ফোকাস অন রিজন প্রোডাক্ট ওইটা। এইটা ফোকাস অন রিজিওনাল প্রোডাক্টস মানে বলতে যাওয়া হচ্ছে, মনে করো আমি যদি আজকে নদিয়ায় যাই, নদিয়ায় গেলে কিসের জিনিস দেখতে পাবো? সাধারণত শাড়ি বা এই ধরনের শান্তিপুরের তাঁত দেখতে পাবো। আবার যদি আমি বাঁকুড়ায় যাই সেখানে পটচিত্র দেখতে পাবো, ঠিক আছে, বিভিন্ন মাটির কাজকর্ম দেখতে পাবো। এবার এই জিনিসগুলো তুমি কলকাতার বাজারে কটা দেখো? তুমি যখন কোনো একটা বড় মলে কিনতে যাচ্ছ, সেখানে যে শাড়িটা আসছে সেটা তো শান্তিপুর থেকে আসছে, বা সেটা হতে পারে শান্তিপুর না আসছে তার রিজিওনাল যে এরিয়া সেখান থেকে আসছে। আলটিমেটলি সেই শাড়িটাই মলে এসে কোনো একটা বড় ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে, তো তুমি সেই ব্র্যান্ডের নামে কিনছো, কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা যেখান থেকে সেই শাড়িটা আসছে রিজনটা, সেখানটাতে যদি তোমার নজর পড়তো, সেখানটা তুমি যদি দেখতে, বা তাদের উপরে যদি কোনো বড় ইন্ডাস্ট্রির নজর পড়তো, আলটিমেটলি তাদের আরো তাদের কাছে আরো টাকা যেত এবং তাদের আরো বেশি জিনিস তৈরি করতো, তো এক্সপোর্ট বেশি হতো। এটাকেই বলা হচ্ছে, বোঝা গেছে? আর বাদ বাকি পয়েন্ট ক্লিয়ার? ওকে, চলো এবার আমাদেরকে বলেছে মেজার। এবার মেজারের জন্য না আমি একটা সবথেকে সহজ উপায় আমি ইউজ করি, যেটা আমি বলছি। আমি যে পয়েন্টগুলো লিখেছি এতক্ষণ, সেই পয়েন্টগুলোকে না, এক সেকেন্ড, যে পয়েন্টগুলোকে আমি লিখেছি সেই পয়েন্টগুলোর রেসপেক্টে আমরা যদি ঘুরিয়ে দিই তাহলে মেজার তৈরি হয়ে যাবে তো? হ্যাঁ স্যার। এটা আমি ছোটবেলায় মাধ্যমিকে ইউজ করতাম, আমি আশা করি তোমাদের মধ্যে অনেকে ইউজ করেছো। সব পয়েন্ট মুখস্থ করার দরকার নেই, এই পয়েন্টটাকে সলভ যদি করে দাও সেটাই মেজার। যা, কারণ তুমি যত মুখস্থ করতে যাবে তুমি কত পয়েন্ট ভাববে, একটা কোশ্চেনের পিছনে তো অগাধ সময় দেওয়া সম্ভব না। তো কিছু সলিউশন মনে রাখবে, তুমি যখন মেজার দেবে একটু লেখার গঠনটা একটু চেঞ্জ করে দেবে। মানে নিউজ পেপারে যেটা করে একই কন্টেন্ট থাকে কিন্তু প্রত্যেক নিউজ পেপারের আলাদা একটা ছাপ থাকে, তো সেই তোমার আলাদা একটা ছাপ মেজারের উপর ছেড়ে দেবে, যেটা দেখে মনে হয় যে হ্যাঁ এটাকে একটু ঘুরিয়ে অন্যভাবে পেঁচিয়ে লিখেছে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট? না স্যার। ওকে, চলো তোমার ক্লিয়ার কনসেপ্ট? আমাদেরকে মেজার বলতে আমরা এখান থেকে কিভাবে রক্ষা পেতে পারি সেটা জানতে চাইছি। তাহলে এই প্রবলেমগুলোকে সলভ করলে আমরা রক্ষা পেতে পারি, সেই জন্য আমি মেজারটাকে এই পয়েন্টের রেসপেক্টে লিখে দিই, ঠিক আছে? ওকে, নেক্সট আমি কোশ্চেনে যাচ্ছি। এই অবধি যখন ক্লিয়ার হয়ে গেছে, এক সেকেন্ড কোশ্চেনটা আমি খুলে নিই। নেক্সট একটা কোশ্চেন দিয়েছে, নেক্সট একটা কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স। কোশ্চেনটা শোনো। তারপরে দিয়েছে ইভালুয়েট ইটস রোল ইন প্রমোটিং এক্সপোর্ট কম্পিটিটিভনেস অ্যামং ইন্ডিয়ান স্টেটস। ঠিক আছে, কোশ্চেনটা বোঝা গেছে কি বলছে?
নাকি আমি লিখে দেবো? হ্যাঁ, লিখে দিই। আচ্ছা, আচ্ছা, দেখ কোশ্চেনটা দেখে একটু বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে। ক্লিয়ার কোশ্চেনটা? স্যার এক্সপোর্টের পর evaluates its role in promoting export competitiveness among Indian states. বোঝা গেছে কোশ্চেনটা কি বলছে? এটা তো এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইনডেক্স আছে। হ্যাঁ, কে বলছো? শোনা যাচ্ছে না, বলো। হ্যাঁ, শোনো। এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইনডেক্স তো। হ্যাঁ, এটা ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ইপিআই, এটা তো ক্লিয়ার, এটা সবার কাছে ক্লিয়ার। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েট ইটস রোল ইন প্রমোটিং এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইনডেক্স, এক্সপোর্ট কম্পিটিটিভনেস এবং ইন্ডিয়ান স্টেটস। এটা বলতে আমাকে কোনটা জানতে চাইছে? আমি এটা জানতে চাইছি তোমার কাছে। মানে প্রতিটা স্টেট এটা কম্পিটিশন করে কার কত এক্সপোর্ট বাড়ছে, হ্যাঁ, তার একটা ইনডেক্স, মানে যে সবথেকে বেশি এক্সপোর্ট করছে তার ইনডেক্স হাইয়েস্ট হবে। হ্যাঁ, এবার আমাকে এখানে টার্মটা দিয়েছে কি ইভ্যালুয়েট, তো আমি ইভ্যালুয়েট মানে আমাকে কি লিখতে হবে আমি সেটাই জানতে চাইছি। ইভ্যালুয়েট এখানে একটা কিওয়ার্ড, তো এখানে ইভ্যালুয়েট বলেছে, তাহলে আমাকে কি লিখতে হবে? হ্যাঁ, ইভালুয়েট বলতে মানে তো এক্সপোর্ট এতে বাড়বে এতে করে। হ্যাঁ, obviously এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইনডেক্সের মাধ্যমে এক্সপোর্ট বাড়বে, এটা তো ঠিক। কিন্তু আমাকে যখন ইভ্যালুয়েট লিখতে বলেছে, আগেরবার আমাকে সিগনিফিকেন্স লিখতে বলেছিল। গুরুত্বটা বলতে হবে, এর গুরুত্বটা কি, পিআই এর গুরুত্বটা কি? একদম, এটা হচ্ছে আসল ক্লিয়ার পয়েন্ট, ঠিক আছে? আমাকে যখন সিগনিফিকেন্স দেবে, আমাকে যখন ইভ্যালুয়েট দেবে, কম বেশি লেখা একই থাকবে। ইভ্যালুয়েট মানে আমাকে এটা কতটা কি গুরুত্ব পালন করেছে সেটাকে আমাকে বলতে হবে। তাহলে ইভ্যালুয়েট আর সিগনিফিকেন্সের মধ্যে তফাৎ কি? যখন শুধু সিগনিফিকেন্স বলবে, সেখানে আমি নরমাল একটা কন্টেন্ট লিখব, কন্টেন্ট উইদাউট ডেটা। আর যখন আমাকে ইভ্যালুয়েট বলবে, সেখানে আমি কন্টেন্ট উইথ ডেটা। বোঝা গেল? দুটো জিনিস সেম, একই লেখা লিখবো। সিগনিফিকেন্সে যেগুলোকে নিয়ে আলোচনা করেছি সেম জিনিস নিয়ে আলোচনা করব, বাট সেখানে কিছু ডেটা মেনশন থাকবে। সেখানে যদি এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইনডেক্সের র‍্যাঙ্ক কত সেটা মেজার থাকবে। সেখানে যদি আমি বলি নেটওয়ার্ক ইনডেক্সে ভারতের এখন র‍্যাঙ্ক কত সেটা মানে ইনক্লুড করা থাকবে। সেই পয়েন্টগুলোকে নিয়ে আমাকে লিখতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আমাদের কম বেশি আমরা যা পড়বো এটুকু আশা করব, যা টার্মিনোলজি দিচ্ছি এর ভেতরে যে পরিমাণে কিওয়ার্ড থাকছে প্রত্যেকদিন, সেই কিওয়ার্ড মোর দ্যান এনাফ ফর ইউপিএসসি, ঠিক আছে? তো আমাদের স্টেটে মানে এর থেকে বেশি কোশ্চেন যায় না। আর আমি যেখান থেকে কন্টেন্ট নিয়ে আসছি সেটা ইউপিএসসির কন্টেন্ট থেকেই নিয়ে আসছি। তাই তোমাদের এমন কোনো চিন্তা নেই যে স্যার এই টপিকগুলো মানে বাইরে আর কি পড়তে হবে। পুরো মান্থ ধরে এগোচ্ছি, তো এই যা করছি
পরীক্ষা আই থিঙ্ক আমার যা মনে হয় মেন্স পরীক্ষা হতে হতে 2027 পড়ে যাবে। তো সেই সময় আমরা 2026 জানুয়ারি মাস থেকে শুরু করেছি, আমাদের কাছে একটা হিউজ কন্টেন্ট রেডি হবে এবং আমাদের মধ্যে ব্রেনস্টর্মিং এমন একটা পর্যায়ে পৌঁছবে যে এই জিনিস কিন্তু আজ থেকে আবার 4-5 মাস পরে রিপিট হওয়া শুরু হবে। এটাই ভারতের মানে সিস্টেম। ভারতের তুমি যদি আলটিমেটলি কারেন্ট অ্যাফেয়ার্স কে দেখো, ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিলে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 3-4 মাস পর থেকে আবার রিপিট হয়। মানে টপিক একই থাকে, শুধু হয়তো ঘটনাটা অন্য হয়েছে, ঠিক আছে, এটা হয়, এর বাইরে কিছু হয় না। একই জিনিস লিখতে হবে, ডেটা নিয়ে লিখতে হবে, এটা কন্টেন্টে লেখা থাকবে, এটা একটু পড়ে নিয়ে সবাইকে এগোতে হবে, ঠিক আছে। এটা সহজ জিনিস, যেটা বলতে তোমাকে কিছু কিছু পয়েন্ট উল্লেখ করতে হবে, যে যেমন আমি যদি বলি এক্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার কত পার্সেন্ট বেড়েছে, বিজনেস সিস্টেম কত পার্সেন্ট বেড়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার ডেটা কি কিছু দিয়ে দেবে নাকি স্যার নিজেদের পুরো মনে রাখতে হবে লেখার জন্য? দেখো ব্যাপারটা, আমি যে ডেটাটা দেবো এটা তো আমি এখন জানুয়ারি 2026 এর ডেটা দিচ্ছি, বাট যখন তোমরা পরীক্ষাটা দিতে যাবে অবশ্যই এই কোশ্চেনটা একবার দেখে যাবে। তো সেই সময় নিজেকে একবার গুগল করবে, গুগল করে মানে পরীক্ষার আগে অবভিয়াসলি আমি বলবো সম্পূর্ণ আমার এই নোটের উপর ভরসা করা উচিত নয়, কারণ আমার ডেটা যা থাকছে এখন জানুয়ারি 2026 এ। কিন্তু কোন জায়গায় ইভ্যালুয়েট টাইপের কোন একটা টপিক থাকলো, সেখানে ডেটাটা তো অবভিয়াসলি চেঞ্জ হতে পারে 4 মাস পর 5 মাস পর। তো সেই ডেটাগুলোকে একটু কালেক্ট করে নিজেকে একটু লিখে দিতে হবে। এখনকার ডেটা এখনকার জন্য রিলেভেন্ট, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তো আজকে ফর্ম ভরলে 1.5 বছর পর পরীক্ষা হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, এইটুকু নিজেকে করতে হবে। কারণ আর সেই সময় যদি দেখো, সেই সময় মানে আমি করাবো না তা না, আমি করিয়ে দেবো, সেই সময়ও তো এই টপিকটা আসবে। কিন্তু তাও আমি বলে রাখলাম, এটুকু নিজেদের থেকে এগোলে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আর যদি কোনো জায়গায় কোনো ডাউট হয় তখন জিজ্ঞাসা করবি, স্যার এই টপিকটা আমি ডেটা খুঁজে পাচ্ছি না, আমি কি লিখবো, তখন অবভিয়াসলি আমি ঘেটে ঘুটে বের করে দেবো। ওকে, চাপ নেই। ঠিক আছে স্যার। চলো, আচ্ছা বনশ্রী, ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আজকে প্রথম ক্লাসে। এরপর আরেকটা কোশ্চেন আমরা করব। হ্যাঁ স্যার, স্যার তবে বলছিলাম এটা তো মেন্সের ক্লাস হচ্ছে, আপনি স্যার প্রিয়ের মানে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি করেন, মানে ওটা কি কোথায় কি করব? ওটা এর আগে আমরা যেটা করতাম, এর আগে আমরা প্রিলিমস এর কারেন্ট অ্যাফেয়ার্সই শুধু পড়তাম এবং সব মাসে একদিন, আর বাদ বাকি 3 দিন আমরা ডেসক্রিপটিভ টপিক আলোচনা করতাম, ঠিক আছে। এখানে যেভাবে ক্লাস হয় সেখানে হচ্ছে মাসে একদিন আমরা পুরো আলোচনা করি ওয়ান লাইনার টপিক, আর মাসে 3 দিন আলোচনা করি এরকম ডেসক্রিপটিভ টপিক। তো আমাদের এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হয়ে গেছে আগের সপ্তাহে মোস্ট প্রবাবলি, তাই না? আগের সপ্তাহে আলোচনা হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আগের সপ্তাহে আমাদের ডেসক্রিপটিভ অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স বা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হয়ে গেছে। তুমি সেই ভিডিও পেয়ে যাবে, বাট ভিডিও দেখার আগে আমি বলবো কন্টেন্টটা একবার দেখো। যেহেতু পুরনো ভিডিও হয়েছে, কন্টেন্ট পড়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় দেন ভিডিওতে যাও। ভিডিওতে অবজেক্টিভ ক্লাসের ভিডিওতে খুব একটা বোঝানোর মতো কিছু থাকে না, সেখানে জাস্ট স্মল টপিক বোঝাতে হয়, বাদ বাকি টপিক মুখস্থ থাকে। তো তুমি আগে কন্টেন্টটা পড়ো, কন্টেন্টটা পড়ে যদি কোথাও বুঝতে না পারো সেটা ভিডিওতে দেখে নাও, ঠিক আছে। ঠিক আছে স্যার, কন্টেন্টটা কোথায় পাবো? কন্টেন্ট প্রদীপ স্যার তোমাদেরকে পাঠায়, যদি এখনো পর্যন্ত কন্টেন্ট না পেয়ে থাকো প্রদীপ স্যারকে মেসেজ করো, এর আগে যত কন্টেন্ট হয়েছে সব পেয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। কন্টেন্টে মানে দেখো, অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কেন আমি বেশি সময় দিই না, কারণ অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি নরমাল ইউটিউবেও ফ্রিতে রয়েছে, ঠিক আছে। এবার তুমি ব্যাচে এসছো অবভিয়াসলি একটা বেটার কিছু পাওয়ার জন্য, তো ভালো জিনিস অবজেক্টিভ নিয়ে তো আমরা একদিন দিয়ে দিচ্ছি, সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল দিচ্ছি পরীক্ষার, মনে করো প্রিলিমিনারি পরীক্ষার আগে আবার মক টেস্ট শুরু করে দেবো, তখন মক টেস্ট নেব, ঠিক আছে। কিন্তু আগে আমরা ডেসক্রিপটিভ কিছুটা এগিয়ে রাখি, তারপরে মানে প্রিলিমস এর আবার মানে এমসিকিউ অবজেক্টিভের কথা ভাববো, নাহলে ডেসক্রিপটিভ না এগোনো থাকলে খুব সমস্যা। চলো, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এই ডেটা সংক্রান্ত আর কি, মানে স্যার ধরুন আমরা মিসলেনিয়াস পরীক্ষার আগে এই এখন যেমন সেন্সাস হবে বলছে, এটা স্যার যদি লেটেস্ট সেন্সাস রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে যদি সেন্সাস সংক্রান্ত কিছু প্রশ্ন আসে তখন আমরা স্যার মানে 2011টা নেবো নাকি লেটেস্টটা নেবো? লেটেস্ট। এরকম গুলো এলে স্যার মোটামুটি কম্পারেটিভ প্রচুর দেয় যে কত চেঞ্জ হয়েছে। দেখো ব্যাপারটা অ্যাকচুয়ালি বলছি, সেন্সাস নিয়ে সবাই চিন্তা করো,
একটা নর্মাল ভাবো তো, সেন্সাস থেকে পরীক্ষায় কটা কোশ্চেন আসে? একটা থেকে দুটো, একটা হ্যাঁ পরীক্ষায়। স্যার। হ্যাঁ, এবার তুমি আলটিমেট সেন্সাসের পেছনে তুমি যদি পড়তে যাও না, একটা 400 পাতার বইও কম পড়ে যায়। এবার সেন্সাস নিয়ে এত ভাবার দরকার নেই, সেন্সাস হওয়ার পরে যেটুকু ডেটা আমাদের কাছে আসবে সেইটুকু ডেটাই পড়ে যাবে। তুমি ইকোনমিক সার্ভে থেকে আমরা কটা লাইন কটা পড়েছি, ইকোনমিক সার্ভে হয় 300 থেকে 400 পাতা, সেখান থেকে আমরা আলটিমেট বের করি খুব বড় জোর 15 থেকে 20 পাতা। তাহলে বাদ বাকি পাতাগুলো কি কোনো মূল্য নেই? একদমই তো তা না, মূল্য আছে। যদি কেউ মনে করে ওখান থেকে কোশ্চেন করবে, করতেই পারে। কিন্তু সেন্সাস জিনিসগুলো যে কোনো বইতে যেগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে পুরো জায়গা থেকে যেগুলো টু দি পয়েন্ট, ছোট ছোট পয়েন্ট মনে আসছে সেগুলো। তো যখন সেন্সাসের ডেটা আসবে ও সব জায়গাতেই নিউজে চলে আসবে, তো আমাদের কাছেও পেয়ে যাব, ঠিক আছে? আমরা যখন পেয়ে যাব আমরা দিয়ে দেবো। আর এখন সেন্সাস চ্যাপ্টারটা নরমাল যেটুকু পড়ে আসো, ঠিক আছে, ওইটুকু পড়ে রাখো। বেশি একটা দুটো কোশ্চেনের জন্য ভয় পেয়ে লাভ নেই, ঠিক আছে? তোমার জিওগ্রাফিতে যে জায়গাগুলো থেকে আলটিমেটলি কোশ্চেন আসে বা যে জায়গাগুলো থেকে প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন আসে, সেগুলোর কথা ভাবো, মানে স্ট্যাটিক চ্যাপ্টার। ডাইনামিক চ্যাপ্টার তো কটা আছে? একটা কি দুটো হয়তো ডাইনামিক চ্যাপ্টার আছে, হয়তো পোর্টের চ্যাপ্টারটা ডাইনামিক চ্যাপ্টার বলা যায়। আর তার সঙ্গে আমাদের এই বিভিন্ন কানেকশন, মানে হাইওয়েজ, ওয়াটারওয়েজ, এগুলোকে একটু বলা যায় ডাইনামিক। আর তার সঙ্গে সেন্সাস ডাইনামিক, তাও সেন্সাস 10 বছর পর পর ডাইনামিক হয়। তো ডাইনামিক নিয়ে তো ভাবতে হবে না, ডাইনামিক এমনি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে বেরোবে, আলাদাভাবে কিছু করতে হবে না, বুঝলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে এটার উপরে আমি আগেও কোশ্চেন দেখেছি, ওই জন্য বলছি এটা ইম্পর্টেন্ট। এবার আসবে কি আসবে না এটা তো বলা সম্ভব না, কিন্তু অবভিয়াসলি এটা পড়ে যাবে। টপিকটা আমি লিখছি। এটাও ইকোনমিক টপিক। আচ্ছা, এটা ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, ছোট করে লিখে দিলাম। হ্যাঁ, এটা এটা আচ্ছা, অ্যাজ এ ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। কোশ্চেনগুলো খুব বড় বড়। চলো আমি কোশ্চেনটা পড়ছি। এখানে লেখা আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটাকে আমরা পিপিপি বলে জানি, হ্যাজ ইমার্জড অ্যাজ এ ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা একটা ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ইমার্জ হয়েছে। তারপরে বলছে ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ইমার্জ হয়েছে ফর ইনফ্রাস্ট্রাকচারের জন্য,
মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, একটা ফুল টার্ম। হাউএভার ইজ এফেক্টিভনেস, কিন্তু এর যে কার্যকারিতা ডিপেন্ড করছে প্রপার রিস্ক শেয়ারিং এর উপরে, রেগুলেটরি স্টেবিলিটির উপরে, ঠিক আছে, এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটির উপরে। তারপরে বলেছে ডিসকাস। এবার আমি তোমাদের কাছে জানতে চাইছি এখানে কোশ্চেনটা আলটিমেটলি কোন জায়গাটায় ফোকাস করতে বলেছে, একটু বলো। তুমি এখন ক্লাস 12 এ পড়ো, কমপ্লিট হয়েছে। চ্যালেঞ্জেস গুলো ওই বলো। পিপিপি চ্যালেঞ্জেস গুলো মানে কি কি চ্যালেঞ্জ ফেস করছে? না, চ্যালেঞ্জেস না, একটু ভাবো। 12 কমপ্লিট, গ্র্যাজুয়েশন পড়ছো। পরে না, মানে সবে আমাদের কলেজের পোর্টাল খুলেছে। আচ্ছা, কলেজের পোর্টাল খুলেছে। তোমার এখন এগুলো থেকে বোঝো কনসেপ্ট, এগুলো মুখস্থ করার কোনো দরকার পড়বে না, ঠিক আছে। তুমি এখন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, ঠিক আছে, এই পেপারগুলোর উপরে জোর দাও। ম্যাথ, ইংলিশ, এগুলো গ্র্যাজুয়েশনের পরের থেকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে এই ডেসক্রিপটিভের জিনিসগুলো করবে, ঠিক আছে, কারণ এগুলো এখন মানে পড়তে গেলে সময় নষ্ট হবে বেকার। হ্যাঁ বলো বাকিরা কি বলতে চাইছে কোশ্চেনটা। স্যার পিপিপি যে মডেল, সেটার পজিটিভনেসটা বেশি, সেটার দিকে গুরুত্বটা বেশি দিতে হবে। আর ক্রিটিক্যালি ওই রিস্ক শেয়ারিং, রেগুলেটরি স্টেবিলিটি আর ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি, এটার পরিপ্রেক্ষিতে পজিটিভলি কিভাবে করা যায় সেইটা আর কি। এটা সমালোচনা করতে বলেছে। আচ্ছা, আমি দেখছি। বলছে হাউএভার ইজ এফেক্টিভনেস ডিপেন্ড করছে কিসের উপরে? প্রপার রিস্ক শেয়ারিং। এখানে এই টার্মিনোলজিটা আছে, এইটার উপরে ডিপেন্ড করছে। তার সঙ্গে রেগুলেটরি স্টেবিলিটির উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে, এবং তার সঙ্গে ইনস্টিটিউশনাল ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করছে। তারপর বলেছে ডিসকাস, ঠিক আছে। এবার এই ডিসকাস দেখে অনেকে নরমাল মনে করছে যে পিপিপি নিয়ে লিখতে হবে। না, পিপিপি নিয়ে না, এখানে আলটিমেটলি ক্রিটিক্যালি অ্যানালিসিস বা আমরা যদি বলি সমালোচনার ভঙ্গিতে লিখতে হবে, ঠিক আছে। কারণ আমি যখন এই তিনটা পয়েন্টকে বলবো, তাহলে তার তিনটা পয়েন্টকে বলার আগে তার একটা বেস দেখতে হবে যে কোন বেসের উপর এই কথাটা এসেছে। বেসটা হচ্ছে পিপিপি has emerged as a critical instrument for infrastructure development in India. মানে ভারতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা কি রোল পালন করছে পিপিপি। তাহলে সেই কথাটা যখন বলা হচ্ছে, তাহলে এই পিপিপি জিনিসটা কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে সরকার এবং প্রাইভেট দুটো পক্ষ এট এ টাইম একসঙ্গে কাজ করছে কোনো একটা প্রজেক্টের উপরে, দ্যাট ইজ পিপিপি। কিন্তু এর এফেক্টিভনেস কিসের উপর ডিপেন্ড করছে? ডিপেন্ড করছে এই জিনিসগুলোর উপরে। মানে তুমি যখন আলোচনা করবে তখন এই প্রপার রিস্ক শেয়ারিং যদি সঠিকভাবে না হয়, তাহলে পিপিপির একটি এফেক্টিভনেস কমে যাবে, যদি হয় তাহলে বাড়বে। রেগুলেটরি স্টেবিলিটি বলতে কোন বডির সঙ্গে সে রেগুলেশন করছে, তার সঙ্গে টাই আপ কতটা ভালো, সেটা যদি বেটার হয় তাহলে ভালো পারফর্ম করবে, আর না হলে না। আর ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বলতে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশন কি যে কি রোলটা পালন করেছে, সেই রোলের ব্যাপারে তোমাকে বলতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, পিপিপি নিয়ে কারো যদি কোনো আইডিয়া না থাকে, যদি পিপিপি টার্মটা নতুন হয়ে থাকে একটু বলো, তাহলে বাকিটাকেও ক্লিয়ার করে দিচ্ছে যে পিপিপি কি জিনিস। পিপিপি অনেকেই পরিচিত, কিন্তু আবার হতেও পারে যে অনেকে হয়তো পিপিপি সম্পর্কে আইডিয়া নেই। যদি কারোর এরকম থাকো জিজ্ঞাসা করে নাও, বলে দিচ্ছে, তারপরে আমি এর রোলটা নিয়ে বলবো, ঠিক আছে। কারোর বোঝার অসুবিধা আছে যে পিপিপি কি জিনিস? একটা জায়গা আমার ছিল, এটা মানে 51% শেয়ার কি গভর্নমেন্টের থাকে নাকি কমপ্লিট প্রাইভেটে যায়? ওটা ডিসইনভেস্টমেন্টের সঙ্গে, পিপিপির সঙ্গে না। হ্যাঁ, মানে একটা জায়গায় ওটা বলেছে। হ্যাঁ, ঠিকই বলেছো, ওটা ডিসইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। ডিসইনভেস্টমেন্টের মধ্যে যদি দুটো কনসেপ্ট আছে, একটা প্রাইভেটাইজেশন আর একটা ডিসইনভেস্টমেন্ট। যদি ডিসইনভেস্টমেন্ট হয় তার মানে ম্যাক্সিমাম শেয়ার মানে 51% গভর্নমেন্টের কাছে থাকে আর 49% প্রাইভেটের কাছে যায়। আর যদি প্রাইভেটাইজেশন যায় তাহলে উল্টো হয়ে যাবে, মানে প্রাইভেটের কাছে বেশি থাকবে, ঠিক আছে। ওটা এই পিপিপি পার্ট না। পিপিপি পার্ট কি? পিপিপি মানে মনে করো রোড যেমন তৈরি হচ্ছে, একদম একটা রোড তৈরি হচ্ছে, ট্যাক্স আছে, ওনারা টাকা নিচ্ছেন। এখানে আমার সরকার যদি কঠোরভাবে ব্যাপার রেগুলেশনটা করে, তবে ওদের তো লাভজনক সংস্থা ওরা করে, সাধারণত একটা ব্যাংক বা কোনো অর্গানাইজেশন,
তো সেটা একদম একদম মেনটেন হলে জনগণের উপর প্রেসারটা কমে যাবে। একদম 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 ঠিক। জনগণ বলতে চাইছে যে এইভাবে প্রাইভেটাইজেশন হলে আমাদের ক্ষতি হচ্ছে, যেমন রেলের ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ, মানে নর্মাল মানুষ কি বলে যে প্রাইভেটাইজেশন হচ্ছে আলটিমেট আমার ক্ষতি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু সরকারের কাজ তো আর যদি দেখো ব্যবসা করা নয়, এই সরকারের প্রপার দৃষ্টিভঙ্গিতে দেখা হয় সরকারের কাজ কোনোদিন ব্যবসা করা নয়, সরকারের কাজ হচ্ছে এক্সিকিউট, জনপ্রজাতন্ত্রী সরকার। হ্যাঁ শাসন চালানো। তো সেক্ষেত্রে এই যে ব্যবসা রিলেটেড জিনিসগুলো, এই যে রেল কি, রেল একটা কমার্শিয়াল ইনস্টিটিউশন সম্পূর্ণ রকম ভাবে। এবার আমাদের কাছে সাইকোলজিতে রেল হচ্ছে আমাদের কাছে এরকম একটা ব্যাপার যে আমি ট্রেনে করে উত্তরাখণ্ড যাব 600 টাকায় ঘুরে চলে আসবো, এটা তো অ্যাকচুয়ালি সম্ভব না। এবার এটা আমাদের সাইকোলজি কেন তৈরি হয়েছে যে আমাদের দেশে ইনকাম কম, আমাদের দেশে মানুষ 12,000 টাকা মাইনে পাচ্ছে, তাই সে ভাবছে আমি কি তাহলে কোনোদিন উত্তরাখণ্ড ঘুরতে যাবো না, তাই 600 টাকার চিন্তা ভাবনাটা। এবং সেখানে যখন সে প্রাইভেট কনসেপ্টটা শুনছে না, তার ভয় লাগছে যে প্রাইভেটাইজেশন হয়ে গেলে তাহলে তো আমি 600 টাকায় নরমালি, আমি 600 টাকা একটা হাইপোথেটিক্যাল নাম্বার বললাম, এটা 600 না হয়ে 1000, 1200, 2000 হতে পারে। তো সে তো ভাবছে আমি তো তাহলে এই টাকায় আর পাবো না, তাহলে কি আমার আর মনের আশাটা পূরণ হবে না। এটা মানুষের প্রাইভেটাইজেশন নিয়ে ভয়। অ্যাকচুয়ালি এই ভয়টার একটা বড় কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমাদের যে এডুকেশন সিস্টেমটা হয়েছে সেখানে ফিনান্সিয়াল এডুকেশন জিরো, ফিনান্সিয়াল লিটারেসি জিরো থাকার ফলে ইকোনমি নিয়ে মানুষের অ্যাকচুয়াল স্বচ্ছতা বা ক্লিয়ারিটি নেই। ডব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট হওয়া সত্ত্বেও অনেক স্টুডেন্ট আছে যারা শেয়ার মার্কেটকে সাট্টা মার্কেট বা জুয়ার মার্কেট বলে। তো এটা একটা সম্পূর্ণরূপে মানে ফিনান্সিয়াল ইলিটারেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। সেরকম কোনো ব্যাপার নয়, সেরকম কিছু নেই। বর্তমানে যে সমস্ত জিনিস চলছে আইদার তুমি যদি সেটা বুঝতে পারো তাহলে তোমার জন্য ঠিক আছে, না বুঝতে পারলে সেটা তোমার জন্য ক্ষতিকর। তো এইরকম দুটো পোলারিটি তৈরি হয়েছে। তো সেখান থেকে একটা মডেল, মাঝখানের মডেল হলো পিপিপি, ঠিক আছে, যেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলা হয়, যে দুটো জায়গা মিলে একসঙ্গে কাজ করা হবে, ঠিক আছে। চলো এর রোলটাকে নিয়ে আমরা আলোচনা করছি, যে রোল অফ পিপিপি ইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো পিপিপি কি কি কাজ করে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমি একটা পয়েন্ট বলছি যে ইনফ্রাস্ট্রাকচার এফিসিয়েন্সি বাড়ায়, এটার সঙ্গে কি তোমরা সহমত? আমি বলছি ইনফ্রাস্ট্রাকচার এফিসিয়েন্সি পিপিপির মাধ্যমে বেড়ে যায়, এটার সঙ্গে কি তোমরা সহমত? হ্যাঁ। এখানে অনেকে আবার এটাও ভাবতে পারে যে স্যার ইনফ্রাস্ট্রাকচার এফিসিয়েন্সি সহমত সবসময় হবো না, কারণ কে কন্ট্রোল করছে তার উপরে। কারণ এখানে আমরা একটা পয়েন্ট বলেছিলাম যে কন্ট্রোলিং বডি বোঝা গেল ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বা রেগুলেটরি স্টেবিলিটি, তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। মনে করো এই যে পিপিপির কথা বলি, পিপিপির একটা প্রাইম এক্সাম্পল আমি বলবো, পৌরসভা পঞ্চায়েতে যত রাস্তা তৈরি হয় কন্ট্রাক্টর তৈরি করে, তো এগুলো কিন্তু অ্যাকচুয়াল মডেল পিপিপি। তুমি খেয়াল করো সেখানে কন্ট্রাক্টর একটা থার্ড পার্টি অর্গানাইজেশন যে রাস্তা তৈরি করছে। এবার পৌরসভায় কন্ট্রোল নেই বলে রাস্তার কোয়ালিটি খারাপ হয়। স্যার আমাদের ড্যাম গুলোও বেশিরভাগ পিপিপিতেই তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব গভর্নমেন্ট করবে না, না কোনোদিন করবে, তাহলে অনেক দিন সময় লেগে যাবে। এরা কি করবে, লাভের জন্য কুইক কাজটা করবে। একদম। এবং লাভের জন্য শুধু কুইক না, এদের সঙ্গে ব্যাপারটা এরকম হয়, এরা যেহেতু একটা কর্পোরেট ফার্ম, যারা কাজ করে তারা যেহেতু একটা কর্পোরেট ফার্ম এবং তারা ক্যাপিটালিস্ট মেন্টালিটিতে, তো তারা জানে কিভাবে লেবারকে দিয়ে কাজ করিয়ে আনতে হয়। আর সরকার করাতে গেলে স্ট্রাইক চলে আসবে, বাংলা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এফিসিয়েন্সি ইনক্রিজ হয়ে যায় যদি পিপিপি বাড়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাক্সেস টু প্রাইভেট ফিনান্স, ঠিক আছে, এটা আমি সেকেন্ড পয়েন্ট দিচ্ছি। আচ্ছা এটা তোমার কাছে ক্লিয়ার? ইনফ্রাস্ট্রাকচার access to private finance, private finance access পাওয়া যায়, এই কথাটার মানে বলতে পারবে কেউ? কি বলতে চাইছে এখানে? চেষ্টা করো। স্যার যে থার্ড পার্সন হিসেবে কাজ করছে পিপিপি মডেলে, তার নিজে সে টাকাটা জোগাড় করছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে বা অন্য কোনো ভাবে নিজের টাকা থেকে,
মানে গভর্নমেন্টকে পুরো টাকাটা নিজের থেকে দিতে হচ্ছে না, একটা পোর্শন দিতে হচ্ছে, গভর্নমেন্টের পুরো টাকাটা খরচা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এটা যেমন একটা ঠিক, তার সঙ্গে আরেকটা পয়েন্ট অ্যাড অন করবে যে মনে করো আজকে তুমি গভর্নমেন্ট, আমি প্রাইভেট একটা প্রমোটার, ঠিক আছে? তো আমার সঙ্গে তোমার ডিল হলো যে ভাই এই টাকাতে কাজ করাতে হবে, ঠিক আছে? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কাজ করিয়ে দেবো, 100 টাকাতে আমি একটা মনে করো চেয়ার এনে দেবো, এই হিসাবে তোমার সঙ্গে ডিল সাইন করলাম। এবার তুমি আমাকে মনে করো 1 লাখ চেয়ার আনতে বললে। এবার আমি যখন 1 লাখ চেয়ার আনতে যাবো, আমার কাছে ইনিশিয়াল ক্যাপাসিটি নাও থাকতে পারে। তখন আমি কি করব? তখন আমি বিভিন্ন লোকের কাছে যাব যে দেখুন আমি এরকম একটা অর্ডার পেয়েছি, যে অর্ডারে আমাকে এই জিনিসটা করতে হবে, তো আপনি আমাকে ইনিশিয়াল কিছু টাকা দিন, ঠিক আছে? আমার যেই সরকারের কাছ থেকে রিটার্ন পাবো, তখন আমি আপনাকে এত % ইন্টারেস্ট দেব। এবার স্বাভাবিক এই লোকটা তো স্টার্ট আপ করছে না, যে ডিলটা নিচ্ছে, যে সরকারের কাছ থেকে ডিলটা নিচ্ছে, সে কোনো স্টার্ট আপের মধ্যে নেই, তার প্রতি একটা বিশ্বাসযোগ্যতা আছে, তো স্বাভাবিকভাবে অন্য প্রাইভেটের টাকাও কিন্তু এখানে ঢোকে। ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি, মনে করো আমি গভর্নমেন্টের কথা বললাম, গভর্নমেন্টের থেকে আমি জিওভিটি দিয়ে ডিনোট করলাম, তো গভর্নমেন্টের থেকে এ ব্যক্তি প্রমোশন, এ হচ্ছে প্রমোটার একজন, তো এ প্রমোটিং নিয়েছে যে এই ব্যক্তিরা কি নিয়েছে, একটা কন্ট্রাক্ট নিয়েছে। কন্ট্রাক্টটা কি? মনে করো 1 লাখ চেয়ার দিতে হবে এবং প্রত্যেকটা চেয়ারের প্রাইস সে বলেছে 100 টাকা করে দেবে। এবার তার কাছে এত টাকা নাই থাকতে পারে, হতেই পারে, মনে করো তার কাছে এত টাকা নেই, তার কাছে 50টা চেয়ার টাকা আছে, তাহলে কি সে অর্ডারটা ডেলিভারি করবে? না, অবভিয়াসলি ডেলিভারি করবে। সে কিভাবে ডেলিভারি করবে? সে আরেকটা পার্সনের কাছে যাবে, বি কে গিয়ে বলবে যে দেখো ভাই, আমি সরকারের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়েছি, এই হলো কন্ট্রাক্ট পেপার, তুমি আমাকে এর 50% টাকা আমার কাছে শর্ট আসছে, তুমি আমাকে 50%। তো যখন আমি সরকারের কাছ থেকে টাকাটা পাবো, সরকার আমাকে টাকা দেবে, সেই টাকা থেকে আমি তোমাকে এত % ইন্টারেস্ট দিয়ে দেব। তো আলটিমেটলি সরকার যদি এটা করতে যেত, সরকার করতে গেলে কি করতে হতো? সরকার করতে গেলে এখানে ওপেন মার্কেট অপারেশন বলে একটা পয়েন্ট আছে। ইকোনমিক্সে নিশ্চয়ই তোমরা পড়েছো ওপেন মার্কেট অপারেশন, ওএমও, ঠিক আছে? তো ওএমও কি জিনিস? ওএমও হচ্ছে যদি গভর্নমেন্ট চায় মার্কেট থেকে টাকা তুলবো, তাহলে কি করতে হবে? গভর্নমেন্টকে বন্ড ইস্যু করতে হবে। এবার গভর্নমেন্ট তো ক্যান নট ইস্যু বন্ড, গভর্নমেন্ট কোনো বন্ড ইস্যু করতে পারে না, তো গভর্নমেন্ট হেল্প নেয় কার কাছ থেকে? আরবিআই এর কাছ থেকে। আরবিআই গভর্নমেন্টের বিহাফে বন্ড ইস্যু করে এবং সেটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। এবং সেই বন্ডে আলটিমেটলি কি হয়? আমি তোমার মতো বা এরকম কোনো বড় ইনস্টিটিউশন সেই বন্ড মানে কেনে, ঠিক আছে? তো আমি এখানে মানুষকে ডিনোট করার চেষ্টা করছি, ঠিক আছে? এরকম ভাবে তারা কিনছে এবং কিনে, তাহলে এখান থেকে কি হচ্ছে? এখান থেকে টাকা গিয়ে আলটিমেটলি গভর্নমেন্টের কাছে পৌঁছচ্ছে। আর বন্ডের কোনো নির্দিষ্ট ইন্টারেস্ট হয় না, বন্ডের প্রতি ইয়েল্ড হয়, মানে বন্ডের যখন ডিমান্ড বেড়ে যায়, ঠিক আছে, তাহলে বন্ডের ইয়েল্ড সেই সময় কমে যাবে, আর বন্ডের যখন ডিমান্ড কমে যাবে বন্ডের ইয়েল্ড বেড়ে যাবে, ঠিক আছে? তো এরকম ভাবে কনসেপ্টটা চলে। মানে তুমি মনে করো 100 টাকার বন্ড কিনছো, তুমি 100 টাকা দেবে না, তুমি 98 এ কিনবে, ঠিক আছে? তোমার কাছে 2 টাকা হচ্ছে প্রফিট। যার কাছে হিউজ টাকা আছে না, তার সে 2 টাকার জন্য বন্ড নিয়ে নিয়ে আমাদের মতো মানুষ কিনে না, এটা ব্যাংকই সাধারণত কিনে। তো এই ঘটনাটা, এবং এটা যদি করে গভর্নমেন্টের কি হবে? গভর্নমেন্টের ঋণ বাড়বে, গভর্নমেন্টের যদি ঋণ বাড়ে আলটিমেটলি দেশের উপর বার্ডেন বাড়বে এবং তখন এফডিআই একদম কমে যাবে এবং সেই জন্য আলটিমেটলি পিপিপি মডেল ইউজ করা হয়। ক্লিয়ার সকলের কাছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে লাইফ সাইকেল কস্ট অপটিমাইজেশন। মানে প্রাইভেট প্লেয়ার ম্যানেজ করে বোথ কনস্ট্রাকশন এন্ড অপারেশন এন্ড মেইনটেনেন্স। আমি যেটা বলছিলাম প্রাইভেট সেক্টরে এই লাইফ সাইকেল কস্ট অপটিমাইজেশন কথার অর্থ, এখানে একটা পয়েন্ট যাবে, লাইফ সাইকেল কস্ট অপটিমাইজেশন, এই সেই কথাটার অর্থ হচ্ছে আলটিমেটলি ওখানে মানুষকে দিয়ে না প্রাইভেট কাজ করাতে পারে, কিন্তু সরকার সেটা কখনো পারে না। সরকার একটা মানুষকে দিয়ে কাজ করাতে বললে সে মানুষের প্রচুর সমস্যা, মানে সরকারি কর্মচারী হয়ে যাওয়ার পরে মানুষ আলটিমেটলি বিভিন্ন রকম প্রবলেম ভাবে, ঠিক আছে, যে এইটা কেন করব, ওইটা কেন করব, কিন্তু প্রাইভেটে কর্মচারী অবস্থা সে সেটা ভাবতে পারে না। কারণ প্রাইভেটে কর্মচারী সে যতক্ষণ থাকে সেভাবে আমার ঘরে পয়সা নিয়ে যেতে হবে, না আমার ঘরে খেতে পারবে না। কিন্তু সরকারিতে কাজ পেয়ে যাওয়ার পরে তার সাইকোলজি পুরো চিন্তা হয়ে যায়, মানে পুরো চেঞ্জ হয়ে যায় যে আমার ডিএটা দরকার, বাদ বাকি আর কিছু লাগবে না, ঠিক আছে? তো এই জন্য সরকারি জায়গায় কিন্তু অনেক সময় মানে কাজের যে এফিসিয়েন্সি বা কাজের যে কোয়ালিটি অনেক ক্ষেত্রে কমে যায়। নেক্সট হচ্ছে ইমপ্রুভ ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি।
যখন কোনো সরকারি জায়গায় কাজ হয় সেক্ষেত্রে অনেক মানে সরকার যদি নিজে কাজ করার চেষ্টা করে সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট হওয়াটা মানে ভেতরের ব্যক্তি নাও হতে পারে, কিন্তু প্রাইভেট যখন কোনো কাজ করছে না সেখানে যেহেতু হিউজ টেকনোলজি ইউজ হচ্ছে, হিউজ সিস্টেম ইউজ হচ্ছে, সেখানে ট্রান্সপারেন্ট বা এই ধরনের ব্রেভারির মতো ইস্যু কিন্তু কম থাকবে। তাহলে এখানে আমরা কি বললাম, একটা হচ্ছে শুধু ইনফ্রাস্ট্রাকচার এফিসিয়েন্সি বাড়ায় না, কোয়ালিটি এফিসিয়েন্সিও বাড়ায়, ঠিক আছে, কোয়ালিটি এফিসিয়েন্সিও বাড়ায়। আর তার সঙ্গে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি কি বললাম, লাস্ট পয়েন্টটা বললাম যেখানে সরকার কাজ করছে ট্রান্সপারেন্ট থাকে, জায়গাটা যথেষ্ট পরিমাণে ট্রান্সপারেন্ট থাকে। আচ্ছা, এই অবধি ক্লিয়ার সকলের কাছে? একটু বলো। কারোর কাছে আর কোনো অন্য পয়েন্ট আছে? অন্য কোনো পয়েন্ট থাকলে বলো। অনুমিতা, আশালিপি, তারপরে বনশ্রী, জয়দীপ, সৌমিক, যার কাছে কোন পয়েন্ট থাকলে বলো। চলো নেক্সট আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলেছে যে হাউএভার এফেক্টিভনেস ডিপেন্ড করছে এই সকল জিনিসের উপরে, সেটাকে ডিসকাস করতে বলছে। তাহলে এর এফেক্টিভনেস যেমন আমি ডিসকাস করছি, এবার তো তাহলে চ্যালেঞ্জেস গুলো বলতে হবে না, যে পিপিপি ইমপ্লিমেন্টেশন করলে আমার কোন কোন চ্যালেঞ্জেস হবে, আমাকে তো ক্রিটিক্যালি অ্যানালিসিস করতে বলেছে। তাহলে আমি যেমন তার পজিটিভ সাইড গুলো বললাম, তাহলে নেগেটিভ সাইড গুলো বলি। এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই পিপিপির চ্যালেঞ্জেস, ঠিক আছে, চ্যালেঞ্জেস অফ পিপিপি ইমপ্লিমেন্টেশন। আচ্ছা বলো, চ্যালেঞ্জেস কি কি হতে পারে? একটা যে ক্যাপিটালিস্ট মনোভাব বাড়বে। ওকে, ঠিক, ক্যাপিটালিস্ট চিন্তা ভাবনা বাড়বে, কিন্তু এটা আলটিমেটলি কি ইমপ্যাক্ট ফেলবে? হ্যাঁ, কিছুটা সরকারি চাকরি কমে যাচ্ছে, সেখানে সব জায়গায় যেমন রাস্তায় বেরোচ্ছি পয়সা চাইছে, টোল ট্যাক্স বলুন, যাই কিছু বলুন। আচ্ছা, টোল ট্যাক্স যদি না থাকে তাহলে রাস্তা যদি মেইনটেনেন্স না হয় তাহলে এক্সপোর্ট তৈরি হবে না, সরকারও করতে পারে চাইলে। যখন আমি এটার মানে বিরোধিতা করছি তখন তো আমি এটা বলবোই না। তুমি দেখো, তুমি যখন এই পয়েন্টটা লিখবে যে ক্যাপিটালিস্ট, মনে করো তুমি লিখলে ক্যাপিটালিস্ট কথা, ঠিক আছে, যে ক্যাপিটালিস্ট একটা থিংকিং আসবে, তো ক্যাপিটালিস্ট যদি থিংকিং, পুঁজিবাদীরা যেটা করবে তারা নিজেরা মুনাফা নেবে, কিন্তু তাদের কর্মচারীদের সেইভাবে ফায়দা দেবে না ওরা। আচ্ছা হ্যাঁ, এই পয়েন্টটাকে তুমি বলতে পারো যে আলটিমেট ইমব্যালেন্স একটা তৈরি হবে, তাই তো? একটা সোসাইটির ইমব্যালেন্স তৈরি হবে, কিছু শ্রেণীর হাতে টাকা চলে যাবে। যেমন ধরুন বড় বড় যারা আছে, আদানি, আম্বানি, আমি বলছি কেউ খারাপ নাম নেওয়া উচিত না, মোটামুটি নাম নেওয়া না, ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি তুমি যখন কোনো জিনিস অ্যানালিসিস করবে ওরা বারবার ইনভেস্ট করবে, ওরাই বড় হতে থাকবে, কেউ নিচু থেকে কেউ উপরে যেতে পারবে না। না, একদম ঠিক। চলো তাহলে এই ক্যাপিটালিস্ট পয়েন্টটা কিন্তু আমরা লিখছি না, ঠিক আছে, আমরা এটা লিখছি সোশ্যাল ইমব্যালেন্স বলে একটা পয়েন্ট বললো, সেই পয়েন্টটা সোশ্যাল ইমব্যালেন্স তৈরি হবে। আচ্ছা নেক্সট পয়েন্ট। স্যার, যখন কোনো থার্ড পার্টি আসবে সে তো প্রফিটের জন্য আসবে, তো অনেক প্রকল্প থাকে সরকারের যেগুলো প্রফিট ড্রিভেন নয়, যেমন ধরুন কোনো ট্রেন চালানো, একটা যোগাযোগ ব্যবস্থার লিঙ্ক রাখা, সেক্ষেত্রে হয়তো প্রফিট হয় না কিন্তু সরকারকে চালাতে হয়। সেক্ষেত্রে তো স্যার এই পিপিপি মডেলে তারা তো এতে ইন্টারেস্টেড হবে না, না, তারা শুধুমাত্র যেগুলো প্রফিট আছে সেগুলোতেই ইন্টারেস্টেড হবে, প্রফিট ড্রিভেন সেই হিসেবে। যে এটা ঠিক বলেছো যে অল সেক্টরস তুমি এখান থেকে কাজ করাতে পারবে না, যে এমন কিছু জায়গা থাকে যেমন লোকাল ট্রেনকে কোনোভাবে তুমি পিপিপি আন্ডারে নিয়ে যেতে পারবে না, কারণ কোনো কোম্পানি আসবে না 10 টাকায় কে মানে আলটিমেটলি যদি বলি ব্যারাকপুর থেকে শিয়ালদা খেয়ে নিয়ে আসবে, কেউ নিয়ে আসতে পারবে না, ঠিক আছে, তো সেটা সম্ভব না, এটা একদমই ঠিক পয়েন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা পয়েন্ট আমি বলছি, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ বিডিং। অ্যাগ্রেসিভ বিডিং একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাগ্রেসিভ বিডিং মানে কি? অ্যাগ্রেসিভ বিডিং মানে হচ্ছে, মনে করো কোনো একটা কোম্পানি বললো আমি 100 কোটি টাকায় কাজ করব,
আর একটা কোম্পানি গিয়ে বলছে আমি 80 কোটি টাকায় কাজ করব। এবার কাজের কোয়ালিটিরও একটা সমস্যার ব্যাপার থাকে, যেমন বিহারে পরপর একটা ব্রিজ মানে মাসে মনে হয় একবার করে ভেঙে পড়েছে, ঠিক আছে, আমার এক্সাক্ট ব্রিজের নামটা মনে আসছে না, মানে যেই ইনঅগ্রেট হতে যায় সেদিনে ব্রিজটা ভেঙে পড়ে। তো এটা কেন হয়েছে? এটা হচ্ছে পিপিপি মডেলের কাজ ছিল, এবং পিপিপি মডেলে যেহেতু কাজ, তো সরকার দেখেছে এই লোকটার কাছে আমি কম টাকায় কাজ করাতে পারছি, তো অবভিয়াসলি তার কাছে গেছে এবং সে এমন কাজ করেছে যে বারবার ভেঙে পড়ছে। তো এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে যে সমস্যা আর কি হতে পারে তোমাদের, আর কি মনে হয় বলো? আর কি সমস্যা থাকতে পারে? মোটামুটি এর বাইরে সেরকম কিছু মানে অসুবিধা হবে না, কিন্তু আরেকটা হচ্ছে কন্টাক্ট আনসার্টেনিটিস বলে একটা পয়েন্ট আমি বলছি। ব্যাপার হচ্ছে স্যার আরেকটা জিনিস হতে পারে। হ্যাঁ বলো স্যার, মানে যদি সরকার অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক ভাবে ওগুলো ম্যানেজমেন্ট না করে রিসেশন বাড়তে পারে, মানে ওরা ধীরে ধীরে, মানে ধরুন আমি টোলের কথাই বলছি, ধরুন ওর ভ্যালিডিটি শেষ পেয়ে গেছে, মানে ওর টাকা উঠে গেছে, তো তারপরেও টোল নিয়ে যাচ্ছে। দেখো ব্যাপারটা এই যে কথাটা তুমি বললে যে এটা না অ্যাকচুয়ালি তুমি যখন পরীক্ষা খাতায় লিখতে পারবে না, বা লিখলে হিউজ পরিমাণে একটা নাম্বার কমে যাবে। এর কারণ এই যে ওর ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তারপরে টোল নিয়ে যাচ্ছে, বা এইরকম চিন্তা ভাবনা তুমি যদি লেখো, তার মানে যে খাতা দেখবে সে ভাববে তোমার অ্যাকচুয়ালি সরকারি প্রকল্প সম্পর্কে আইডিয়াই ক্লিয়ার নেই, কি করে সে টোল নেবে। কারণ তার সঙ্গে যদি 1 বছরের টেনিয়র হয়, সে 1 বছরের টেনিয়র হতে পারে, কিন্তু তুমি এটা বলতে পারো যে আলটিমেটলি হয়তো সে বলেছিল আমি 1 বছরের মধ্যে কাজটা শেষ করব, সে সেই কাজটাকে টেনে 2 বছর নিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা রিয়েল প্রবলেম। টাইমের সাথে ডিল নাও হতে পারে তো, না যে আমার এত অ্যামাউন্ট ওঠার ব্যাপারও তো হতে পারে। না অ্যামাউন্ট, দেখো অ্যামাউন্ট ওঠার ব্যাপার হয় না, এটা সব টাইমের সঙ্গে হয়। অ্যামাউন্টটা কিসের প্রবলেম? করো একটা রাস্তা দিয়ে আলটিমেট মনে করো কটা গাড়ি যাবে তার তো কোনো লিমিটেশন নেই, সেই জন্যই অ্যামাউন্টের ব্যাপার বলছি। হ্যাঁ অ্যামাউন্টের ব্যাপার। টাইমে তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে 3 বছরে ওখানে হয়তো 3 লাখ গাড়ি যাবে কি 2 লাখ গাড়ি যাবে, না ওরা আদৌ উঠবে কি উঠবে না। ওরা আলটিমেটলি ওদের কাছে এক্সপার্ট টিম থাকে যারা প্রাইভেট থেকে আসে, তো তারা অলরেডি জানে এই এরিয়া দিয়ে কত গাড়ি যেতে পারে এবং কোন গাড়ি কত টনেজ যেতে পারে, সেই হিসাবে আমরা কত ইয়ারকে ডিমান্ড করব। দেখো সরকারি চাকরি পেতে গেলে আলটিমেটলি কি লাগে? গ্র্যাজুয়েশন যোগ্যতা। এটা সত্যি বলতে খুব মানে ব্যাপার, সরকারি চাকরিতে গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে, কিন্তু একজন প্রাইভেট যে কর্মচারী তাকে কিন্তু প্রচুর কিছু জানতে হবে। মানে সে একদিকে এমবিএ করেছে, সে ডেটা অ্যানালিস্ট হয়েছে, সে অনেক কিছু জেনেছে, বা কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, তারা যে পরিমাণে বেটার কাজ করতে পারবে, তো তোমার মনে হয় কোনো একটা ইনকাম ট্যাক্স অফিসার সেই এফিশিয়েন্টের কাজ করে দেখাতে পারবে? কখনো আসবে না। কারণ প্রাইভেটে না আলটিমেটলি না কোর লোক থাকে, সরকারিটা তো তার বাইরের সেক্টরটা যেটা পুরো গভর্নেন্স সামলাচ্ছে। তো প্রাইভেট যেটাকে ডিটারমাইন করে ফেলে যে আমরা এটাকে টার্গেট করে এগোবো, ওরা পুরো প্ল্যান করেই আসে, ওদের কাছে কোনো থাকে না, আগে থেকে প্রি প্ল্যান থাকে। এবার সেখানে যদি তুলতে না পারলো, তার মানে যে ডেটা অ্যানালিস্ট ছিল বা যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল তার পজিশন ফেল হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় না। স্যার সুমন যে পয়েন্টটা বললো, এটা স্যার এই মনিটরিং মিসম্যানেজমেন্ট এইভাবে পয়েন্ট করে কি বলা যেতে পারে? একদম বলা যেতে পারে, মনিটরিং মিসম্যানেজমেন্ট এটা বলা যেতে পারে। মনিটরিং মিসম্যানেজমেন্ট ও যেটা বললো কিন্তু সেটা লেখা যাবে না। মনিটরিং মিসম্যানেজমেন্টে তুমি লিখতে পারো যে একটা প্রাইভেট সংস্থা নিয়েছে, সে বলেছে 2 বছরে শেষ করে দেবো, কিন্তু সে শেষ করতে 3 বছর 4 বছর নিয়ে যাচ্ছে, এবং সেখানে রেগুলেটরি বডি থেকে কোনো রকম বাধা নিষেধ আসছে না, তো সেটা আলটিমেটলি মানুষের উপর বার্ডেন তৈরি করছে। কারণ সে যখন 3 বছর নিয়ে যাচ্ছে, সরকারকে তো আর ওই জায়গাতে করছে তা না, সরকারকে আরো টাকা বেশি দিতে হচ্ছে। ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয়, ঠিক আছে, মনিটরিং মিসম্যানেজমেন্টের একটা প্রবলেম কিন্তু থাকে। ঠিকই বলছো। ওটা আরেকটা হতে পারে ওই আপনার যে মানে মিসইউজ অফ পারমিশনস, মানে ধরুন আপনার যদি বলো বলো বলো। হ্যাঁ, আপনার যেমন ধরুন কোনো মানে রেল ট্র্যাক বা কোনো কিছু বানানো বা রাস্তা বানানোর পারমিশন দেওয়া আছে, সেখানে যে পরিমাণ জমির দরকার তার থেকে বেশি পরিমাণ জমি যদি ওরা অধিগ্রহণ করে, কারণ এরকম ঘটনা তো ঘটে না। যদি না মেট্রোর ক্ষেত্রে সেই কিছু জমি আপনার ইয়ে করা হয়েছিল না, যে ওরা ওইগুলো অ্যাকোয়ার করার কথা বলেছিল। প্লাস হচ্ছে আপনার ওই আপনার ওষুধ কোম্পানি তৈরির ক্ষেত্রে সেখানে যে জায়গাগুলো দরকার তার থেকে বেশি জায়গা এরকম তো কেস একটা আমি দেখেছিলাম। অধিগ্রহণ করার ক্ষমতা রাজ্য সরকারের কাছে থাকে,
বেসিক্যালি ওরা ওটা চাইবে হচ্ছে সরকারের থ্রুতে। তুমি যখন পিপিপি কে চ্যালেঞ্জেস বলছো, তার মানে পিপিপি মডেলে আলটিমেটলি কোম্পানির দ্বারা কোন কোন চ্যালেঞ্জ হয় সেগুলোকে তোমাকে হাইলাইট করতে হবে, বুঝতে পেরেছো? মনিটরিং যদি ঠিকঠাকভাবে না হয়, বা যদি আপনার ক্যাপাবেল ওখানে যদি মানে গভর্নমেন্টের কাছে লোক না থাকে, তাহলে সেটা গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া সহজ হয়ে যাবে না, সেটাই বলছি। হ্যাঁ একদম সেটা বলতে পারো, ঠিক আছে। মানে তুমি যদি পয়েন্টটাকে মনিটরিং মিসইউজের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ আমি ওটাই বলছি, ওই যে মানে গভর্নমেন্টের কাছে যদি ক্যাপাবেল লোক না থাকে আর গভর্নমেন্টের থেকে যদি ক্যাপাবেল লোক মানে প্রাইভেট অর্গানাইজেশন থাকে, তাহলে সেক্ষেত্রে তাহলে সমস্যাটা অনেক বেশি পরিমাণে হবে। আলটিমেটলি আমাদের দেশের এত প্রবলেম কি, মানে যাই হোক সেটা পরে বলছি। এই টপিকটা বোঝা গেছে, চ্যালেঞ্জেস কি কি রয়েছে স্যার বলো। ওই অ্যাগ্রেসিভ বিডিং ওই পয়েন্টটা একটু বলুন, আর ওর উপরের পয়েন্টটা। অ্যাগ্রেসিভ বিডিংটা বলবো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাগ্রেসিভ বিডিং মানে মনে করো কোনো একটা কাজ করতে আমি 100 কোটি টাকা চার্জ করেছি, এবার আমার সঙ্গে আরেকটা আমার বন্ধু গেছিল গিয়ে 80 কোটি টাকা চার্জ করেছে। তো স্বাভাবিকভাবে কাজটা যদি সরকার দেয় কাকে দেবে? যে 80 কোটি দিচ্ছে তাকে দেবে। এবার স্বাভাবিকভাবে সরকারের কম টাকা লাগছে, কিন্তু যে 80 কোটির কাজ করছে সে সবসময় যে ভালো কাজ করবে তার তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ স্যার। যার ফলে বিহারে একটা ইনসিডেন্ট হয়েছিল, একটা ব্রিজ ভেঙে পড়ছে, বারবার তৈরি হচ্ছে আর মানে ইনঅগুরেশনের আগের দিনই ব্রিজ ভেঙে পড়ছে। তো এটাও কিন্তু অ্যাগ্রেসিভ বিডিং যখন হয়, হ্যাঁ ওদেরকে তো পুরো ডিটেইলস দিতে হয়, কি সিমেন্ট কি রড কত কি ব্যবহার হবে সবই দিতে হবে। সব নিশ্চয়ই ওনারা দিয়েছিলেন। না এটা ব্যাপারটা গভর্নমেন্টেরই ফেলিওর তো বলবো আমি, যে ওনারা জেনে বুঝে এরকম মেটেরিয়াল ইউজ করেছেন। না ব্যাপারটা তা না। তুমি যদি কোনো বড় রিয়েল এস্টেট কোম্পানির বা কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে একটু কথাবার্তা বলো, তাহলে আইডিয়া তোমার ক্লিয়ার হবে। ব্যাপারটা এরকম থাকে না, ঠিক আছে। না মোটামুটি ভাবে আমি যতদূর মানে আমার মনে হয় যে ওরা কি জিনিসটা ব্যবহার করবে সেটা বলে, জিনিস বলা হয়, সব বলা হয়, কিন্তু ঘটনাটা এরকম না। মানে দেখো আলটিমেটলি কি জানো তো, গভর্নমেন্টের প্রবলেম তোমাকে জানতে গেলে সবথেকে ভালো জানতে পারবে প্রাইভেটের লোকের কাছ থেকে, যে গভর্নমেন্টে কোন কোন জায়গায় লুপহোল রয়েছে। আর তুমি যদি প্রাইভেটের লুপহোল জানতে চাও তাহলে তোমাকে গভর্নমেন্টের লোকের কাছে জানতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, আমিও কিছু কনস্ট্রাকশন কোম্পানির আমার মানে কিছু বন্ধু বান্ধব কাজ করে, জিজ্ঞাসা করেছি এই সমস্যাগুলো কেন হয়। এই সমস্যাগুলো এটা নয় যে শুধু ওই যেটুকু লেখা আছে তার জন্য হচ্ছে, তা নয়। সমস্যাটা না অনেক গভীর। মনে করো তোমাকে আমি বলছি, এই যে মনিটরিং এর জন্য কে থাকে? একজন গভর্নমেন্ট অফিসিয়াল। তো সেই গভর্নমেন্ট অফিসিয়ালের মাসে মাইনে খুব বড় তো 60,000 টাকা। তাকে যদি না 50 লাখ টাকা দেওয়া হয় না, সে নিমেষে কোনো একটা কাজ ইজিলি করে দেবে, ইজিলি করে দেবে, কোনো ভাববে না। এবং যে 200 কোটি থেকে 400 কোটি টাকার বাজেট নিচ্ছে, তার কাছে 50 লাখ টাকা কত পার্সেন্ট নিজে ভাবো একবার। হ্যাঁ আমি ওটাই বলছি, মানে গভর্নমেন্ট অফিসারদেরই তো এটা প্রবলেম হয়েছে, একদম প্রবলেম। হ্যাঁ সেটাই আমি বলছি। কিন্তু এটা তুমি বলতে পারবে না, তো লিখতে পারবে না, ওখানেই তাহলে নাম্বার হাফ হয়ে যাবে। এটাই আমি বারবার বলছি। দেখো একটা কথা বলছি, যারা মিসলেনিয়াস ডেসক্রিপটিভ লিখবে তাদের সব সময় আইডিওলজি প্রো গভর্নমেন্ট হতে হবে। যদি কোনোভাবে অ্যান্টি গভর্নমেন্ট আইডিওলজি থেকে লেখো, নাম্বার কম পাবে। আমি এটা বারবার করে সবাইকে রিকোয়েস্ট করব যে হতে পারো মানে দেখো আইডিওলজি আলাদা হতেই পারে, বাট তোমার চাকরি পাওয়াটা দরকার। তো যদি তোমার চাকরি পাওয়া দরকার হয় তাহলে তোমাকে প্রো গভর্নমেন্ট লিখতে হবে। এই যে রিসেন্ট একটা তোমায় বলছি, রিসেন্ট একটা অ্যামেন্ডমেন্ট এলো যে পিএসসি যত অফিসার আছে বা সরকার পিএসসি সরকারি যত অফিসার আছে রাজ্য সরকারি, কেউ কোনোভাবে কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারবে না। এটা কি? এটা তো আগেও ছিল, কেন এগুলো বলা হচ্ছে? তুমি যখন সরকারের আন্ডারে কাজ করছো তার মানে সরকারের রুল ফলো করতে হবে। তুমি যদি প্রাইভেটে যাও, প্রাইভেটেও এরকম রেস্ট্রিকশন রয়েছে। তুমি অফিসে কাজ করার সময় মোবাইল ইউজ করতে পারবে না, বা তুমি যখন অফিসে ঢুকবে মোবাইলটাকে লকারে রেখে ঢুকতে হবে। এবার ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা হচ্ছে আমরা মানে সরকারি চাকরি যারা ফিল্ডে যায়, আমরা ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি সমস্ত কিছু পড়ে যাই, কিন্তু আলটিমেটলি গভর্নমেন্টে যখন কাজ করতে হবে তখন কিন্তু তোমাকে গভর্নমেন্টের মানে বাই দ্য রুলই কাজ করতে হবে। তো ওইরকম একদম লিখবে না, ওইরকম লিখলে কিন্তু নাম্বার কেটে নেবে। খাতা কে দেখবে তোমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি তোমাকে ডব্লিউবিসিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যারা নেগেটিভ লেখা লিখতে গেছে মানে ডেসক্রিপটিভ রাইটিং এ কিন্তু নাম্বার পায় না। গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করো, কিন্তু ক্রিটিসাইজের ভঙ্গিমা যেন ওই খুব সুমধুর হয়, মানে ক্রিটিসাইজটা দেখে যেন মানুষের ভালো লাগে, বা খুব সুন্দর বলেছে তো।
হ্যাঁ মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বললেই ওখানে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ নাম্বার কম দেবে, ঠিক আছে? স্যার মিস্ত্রির ছুরি লাগবে। হ্যাঁ একদমই ঠিক, মিস্ত্রির ছুরি লাগবে। তুমি দেখো আমি যে তোমায় একটা কথা বললাম, এই যে বিডিং এর কনসেপ্টটা তুমি এখানে বলতে পারো যে বিহারে সম্প্রতি বিহারের মতো একটি জায়গায় এইরকম একটি ইনসিডেন্ট দেখা গেছিল, কিন্তু তুমি তার বাইরে আর কিছু বলতে পারবে না, কারণ এটাই না আমাদের রেস্ট্রিকশন। আর তুমি আমাদের বলা ভুল, মানে অ্যাকচুয়ালি এই রেস্ট্রিকশনটা ভালো। কেন আমি ভালো বলছি, কারণ যদি না ফুল মানে একটা মানুষকে ছেড়ে দেওয়া হয় না, সে কোন লেভেল অবধি যেতে পারে গভর্নমেন্ট সেক্টরে, মানে আমরা ভাবতে পারি না, সত্যি আমরা ভাবতে পারবো না। কারণ গভর্নমেন্ট অফিসারের হাতে বিশাল পাওয়ার থাকে, তাকে রেসপন্সিবল হওয়া দরকার না? একজন গভর্নমেন্ট অফিসারের কাছে বিশাল পাওয়ার। আচ্ছা এই চ্যালেঞ্জেস অফ দিটা সকলের স্যার আরেকটা পয়েন্ট জিজ্ঞেস করবো, একবার ওই স্লাইডটা আনুন, হ্যাঁ ওর উপরের পয়েন্টটা, পরেরটাই। এইটা হ্যাঁ এটা কি লিখেছেন? হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রাক্ট আনসার্টেনিটিস, মানে মনে করো একটা কন্ট্রাক্ট তৈরি হলো, তো কন্ট্রাক্টটা প্রাইভেট কোম্পানিটা হুট করে তো ছেড়ে দিয়ে চলে যাওয়ার মতো একটা প্রভিশন থাক, মানে ছেড়ে দিয়ে যেতে পারে, তো অবভিয়াসলি সেটা যদি ছেড়ে যায় তার উপর একটা বড়সড় ফাইন করতে হবে, মানে একদম রুল এন্ড রেগুলেশন স্ট্রিক্ট হওয়া দরকার। তো সেটাই বলা হচ্ছে যে লিখেছেন আপনি যে মনিটরিং মানে গভর্নমেন্টের যে মনিটরিং এ প্রবলেম রয়েছে ঠিকঠাক মনিটরিং এ, তাহলে ওটা কি লেখা যাবে? হ্যাঁ মনিটরিং ইস্যু লিখতে পারো। মনিটরিং ইস্যু বলতে তুমি কি রকম ভাবে লিখবে, যে যখন কোনো জায়গায় কাজ হবে তখন সরকারকে খুব কড়া নজরের সঙ্গে সেই কাজটাকে পরিচালনা করতে হবে, ব্যাস এইটুকু। তুমি এইটুকুর মাধ্যমে তুমি বুঝিয়ে দিলে ব্রেভারির মতো ঘটনা ঘটে বা এই সমস্ত কিছু হয় যেগুলোকে আমাদেরকে ফুল মানে ফোকাসে রাখতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে? আমি এই জন্যই বলছি, দেখো আমিও কিন্তু তোমরা যে পয়েন্টগুলো অনেকে বলছো আমিও সেই পয়েন্টগুলোই বলছি, কিন্তু তুমি এক্সট্রা যেন না হয়, ঠিক আছে? এক্সট্রা হলে সমস্যা। আচ্ছা এবার স্যার চ্যালেঞ্জের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট কি বলা যায়, যে পিপিপি মডেল হলে সেক্ষেত্রে স্যার পরিষেবাটা নেওয়ার খরচাটা বাড়ছে সাধারণ মানুষের কাছে, সেই হিসেবে যেটা পুরোপুরি গভর্নমেন্ট পরিষেবায় যে খরচা তার থেকে বেশি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। দেখো এই কথাটা বলা তো যায়, আবার কন্ট্রাডিক্ট কোথায় করছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো আলটিমেট তোমার আজকে পশ্চিমবঙ্গের প্রাইভেটের স্যালারি কত? 12,000 অন অ্যান এভারেজ স্যালারি 12 থেকে 15,000। এবার সেম এই ব্যক্তিটাই যদি আজকে ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করে, সে মাইনে পাবে 30,000 টাকা। এবার যে 30,000 টাকা স্যালারি পাচ্ছে সে যদি ব্যাঙ্গালোরের ব্যক্তি হয়, ব্যাঙ্গালোরেরই বাসিন্দা হয়, তাহলে অবভিয়াসলি সে 30,000 টাকায় যে পরিমাণে সেভিংস এবং যে পরিমাণে এন্টারটেইনমেন্ট করবে পশ্চিমবঙ্গের 12 থেকে 15,000 মানুষ তো সেটা করতে পারবে না স্যার, ওখানে থাকা খাওয়াতেই তো চলে যাবে। ব্যাঙ্গালোরে খরচ বেশি, আমি অ্যাকসেপ্ট করছি ব্যাঙ্গালোরে খরচ বেশি, কিন্তু ব্যাঙ্গালোরে একটা গাড়িতে করে 2 কিলোমিটার যেতে যতটা পেট্রোল লাগে পশ্চিমবঙ্গেও তো সেই একই পরিমাণ পেট্রোল লাগে। এটা হচ্ছে কি বলতো চিন্তা ভাবনার তফাৎ, যে আমরা প্রাইভেট মানে আমরা এটা ভাবি প্রাইভেট মানে সবসময় কস্টলি, এবং আমাদের না এটা একটা মানে প্রাইভেট সবসময় যে খারাপ জিনিস তা না। প্রাইভেট স্কুল কেন এত বেটার পারফর্ম করেছে, কারণ তারা যে পরিমাণে সার্ভিস দিয়েছে সেটা সত্যিই বেটার। তুমি সরকারি স্কুলের সার্ভিস বেটার না, প্রাইভেট স্কুলের সার্ভিস বেটার। তো আজকালকার মানুষ তাদের বাচ্চা কাচ্চাকে প্রাইভেটে পড়াচ্ছে, খরচ হলেও পড়াচ্ছে। তুমি আজকে তোমার ফ্যামিলির কোনো সমস্যা আসলে তুমি দেখবে তুমি সরকারি হসপিটালের জায়গায় প্রাইভেট হসপিটালকে চুজ করছো বা অ্যাফোর্ড করছো, বা অ্যাফোর্ড না করতে পারো তুমি কোনো ইন্স্যুরেন্স করে রাখছো। কেন করছো? কারণ তুমিও বিশ্বাস করো সরকারি হসপিটালে কাজ হয় না। আর এই জিনিসটা না তুমি আমি শুধু বিশ্বাস করি তা না, এই জিনিসটা গভর্নমেন্টেরও বিশ্বাস করা দরকার। আর এই জন্যই পিপিপি মডেল আসলে অন্তত তো মানুষটার চিকিৎসা হবে। মানে আজকে তুমি কোনো একটা সরকারি হসপিটালে গেলে তাকে বেডই দিল না, সে মরে গেল, বাট সেটার থেকে তো বেটার যে সে 50,000 টাকা খরচ করুক কিন্তু সে প্রাণে ফিরে আসতে পারবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো না কি বলছিলেন বলেন, তবে বলছি। হ্যাঁ আলটিমেটলি যখন তোমাকে কনক্লুশন লিখতে হবে তখন এই যে আমি তোমাকে বললাম যে পিভিপি মডেলের মধ্যে অনেক রকম সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে পিভিপি মডেলটা রিয়েলি ভারতের গেম চেঞ্জার হতে পারে। কারণ ভারতের কাছে
আলটিমেটলি যদি দেখো শুধু ভারত সরকারের কাছে একার পক্ষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, বা দেশের প্রত্যেক মানুষকে সরকারি চাকরি দেওয়াও পসিবল না। এটা কোনো গভর্নমেন্ট এলে পারবে না, এটা সবাই আমরা জানি। যে গভর্নমেন্টই আসুক না কেন, যে সে যত কোটি টাকা দেবে বা যত কোটি চাকরি দেবে বলুক, সে তার পক্ষে সেটা সম্ভব না। আলটিমেটলি দেশের ইমপ্রুভমেন্ট যদি হতে হয়, তাহলে প্রাইভেটের সঙ্গে পাবলিকের পার্টনারশিপ, পাবলিক বলতে সরকার আর প্রাইভেট বলতে বেসরকারি, এই দুটোর মেলবন্ধন হওয়া দরকার, এবং সেই রকম ভাবে কনক্লুশনটাকে শেষ করব। ঠিক আছে? আচ্ছা বলো কি বলছিলে? বলছি ওই আপনি ওই যেটা বললেন না বিডিং এর ক্ষেত্রে, তো বিডিং এর ক্ষেত্রে যে কোম্পানিটা আপনার কন্ট্যাক্টটা পাচ্ছে অনেক সময় মানে এটা চেক করা হয় না অতটা ভালোভাবে যে সে আগে কতটা এই ব্যাপারে প্রফিসিয়েন্ট ভাবে কাজ করেছে, কারণ অনেকে বিডিংটা খুব কমের জন্য মানে একদম নতুন কোম্পানিকে কন্ট্যাক্টটা দেওয়া হয় এবং সেই কারণে অনেক সময় অনেক প্রবলেম রাইজ করে। তো সেইটা যদি ব্যবস্থা থাকে তাহলে বলা যাবে একদম ঠিকঠাক পয়েন্ট বলেছো। ঠিক আছে, যে পয়েন্টগুলো একদম নরমাল সেগুলো বলতেই পারো, কোনো অসুবিধা নেই। শুধু ওই তোমাকে আলটিমেটলি কি বলতো ভিশনারি আইডিয়াতে থাকতে হবে, আর তার সঙ্গে প্রো গভর্নমেন্ট হয়ে চলতে হবে, আর কিচ্ছু না। সেটা মেনটেন করে চলো, মানে চলো বলা উচিত না, সেটা মেনটেন করে লেখো, তাহলেই হবে, আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এই টপিক ক্লিয়ার আছে, এই কনসেপ্ট ওকে? তোমাদের ক্লিয়ার অনলাইনে যারা আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, ব্যাপারটা লাস্ট টপিকটা একটু পলিটিক্যাল ছিল, কেউ মানে এটাকে আবার পলিটিক্যাল ভাবে নিও না, বাট যেহেতু আমাদেরকে পড়াতে হয় এবং পলিটি ইকোনমিক্স সবই মানে কি বলবো আমাদের সাবজেক্টেরই পার্ট। ঠিক আছে, তো এই যে আমি তোমাদের সঙ্গে যে ডিসকাশনটা করছি বা করতে হচ্ছে, এর কারণ হচ্ছে তোমার অ্যানসার লেখার ধরনটা যাতে চেঞ্জ হয়। আমি সেই জন্য ব্যাপারটা আলোচনা করছি। কেউ আবার এটা ভেবো না যে আমি কোন রাইট উইং মেন্টালিটি থেকে জিনিসটা কথা বলছি বা লেফট উইং মেন্টালিটিকে আমি এগেইনস্ট যাচ্ছি, সেরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা কিন্তু নরমাল ঘটনা এবং নরমাল ভাবেই জিনিসটাকে নিও। ঠিক আছে, এবার পরীক্ষার হলে তোমাদেরকেই লিখতে হবে, পরীক্ষার হলে তোমাদেরকেই সমস্ত কিছু করতে হবে। তো সেই জায়গাটা তোমাদেরকে আমি ধরিয়ে দেওয়ার কাজ, সেটাই ধরিয়ে দিচ্ছি, আর সেইভাবে লিখলে মোটামুটি নাম্বার ভালো হবে, বুঝলে? হ্যাঁ স্যার। আমার এই মডেলটা সেই পিপি মিক্সড ইকোনমি একদম পারফেক্ট এক্সাম্পল, যেখানে গভর্নমেন্ট যদি লুজ এন্ড দেয় তাহলে হচ্ছে এটা দেশের জন্য খুব বিপজ্জনক হবে, আর যদি এটা গভর্নমেন্ট ঠিকঠাক করে মানে ওটা অর্গানাইজ করতে পারে তাহলে সেক্ষেত্রে এটা খুবই ভালো, মানে একটা ভালো আশীর্বাদ হবে আমাদের মধ্যে একটা ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে। এই যেমন ছোটবেলা থেকে আমরা একটা রচনা পড়েই বড় হয়েছি যে সায়েন্স আশীর্বাদ না অভিশাপ। এবার এটাও না ভারতের ক্ষেত্রে ইকোনমি না এরকম একটা কথা। এবার কেন আমাদের মধ্যে দুরকম চিন্তা ভাবনা হয়, রাইট উইং বা লেফট উইং? দেখো আর কিছুই না, আগেকার মানুষ নিউজ পেপার পড়তো, আর আমাদের যুগের ছেলেমেয়েরা না নিউজ পেপার পড়ে না। তারা সম্পূর্ণরূপে সোশ্যাল মিডিয়ায় কে কি কমেন্ট করছে, কার কমেন্টে কতটা লাইক যাচ্ছে, কার কতটা ফলোয়ার বাড়ছে, তার উপরে আমরা আমাদের চিন্তা ভাবনাকে তৈরি করছি। যে সে ফর এক্সাম্পল কোন একটা নতুন সিস্টেম এলো, সেটা কতটা ট্রেন্ডিং যাচ্ছে, তার উপরে আমার চিন্তা করবে হ্যাঁ তাহলে এটা যদি ট্রেন্ডিং যায় তাহলে ভালো সিস্টেম, যদি ট্রেন্ডিং না যায় তাহলে এটা খারাপ সিস্টেম। এবার এই জায়গাটাতে না আমরা ডেসক্রিপটিভ ওরিয়েন্টেড লেখা এমনি লিখি না, কতদিন ছেড়ে দিয়েছি আমরা তার ঠিক নেই। আর পশ্চিমবঙ্গে তো শুধু অবজেক্টিভ ওরিয়েন্টেড লেখাপড়া হয়, মানে বাদ বাকি পরীক্ষাও অবজেক্টিভ ওরিয়েন্টেড। সেই জন্য আমাদেরকে এই ভাবনা চিন্তা করে ডেভেলপ করতে পারলে আলটিমেটলি আমাদের জন্য ভালো। মানে ইন ফিউচার তুমি চাকরি পাওয়ার পরে তোমাকে কোথায় কি কাজ করতে হবে তার তো কোনো আইডিয়া নেই। আজকে হতে পারে তোমার কোনো ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে তুমি মানে যাওয়ার সুযোগ পেলে একবার, তো অবভিয়াসলি তোমার ভেতরে যদি সেই কোয়ালিটি থাকে সরকার তোমাকে সেখানে পাঠাবে। ঠিক আছে, তো সেই হিসাবে নিজেকে তৈরি করো। শুধু চাকরি পেয়ে গেলাম, একটা চাকরি হয়ে গেল, ব্যাস আমার সমস্ত কিছু কমপ্লিট, তা নয়। ঠিক আছে, তার সঙ্গে আরো এক্সট্রা কারিকুলার বিভিন্ন জিনিসগুলো যেগুলো তোমার ইন ফিউচার চাকরি পাওয়ার পরে হেল্প করবে সেগুলোকেও ভাবো। চলো আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কারো যদি কোনো ডাউট থাকে নেক্সট দিন বলো, সেটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, নেক্সট দিন আবার একটা অন্য এরকম মানে একটা না দুটো করে টপিক আমরা পার্ট ডে করি, নেক্সট দিন আবার এরকম দুটো টপিক নিয়ে আসবো, আবার আলোচনা করবো। চলো আজ এই অবধি। গুড নাইট স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার।